কি অবস্থা সবার? আমি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা। সাউন্ড ক্লিয়ার আছে কি না? ইয়েস আছে। ওকে, ধরো একটু লাইট দিই। তো কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকে আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায়ের নবম লেকচার। আমরা গ্যাসের গতিতত্ত্বের স্বীকার্য থেকে গ্যাসের জন্য কয়েকটা সূত্র আমরা নিয়ে আসছিলাম, চাপের রাশিমালা, শক্তি রাশিমালা। তারপরে গত ক্লাসে আমরা গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডমের আলোচনাটা করছি, এবং কোন গ্যাসের ডিগ্রি অফ ফ্রিডম কত সেটা কিভাবে হিসাব নিকাশ করে, এবং ডিগ্রি অফ ফ্রিডম বিবেচনা করে গ্যাসের গতিশক্তি সূত্র কেমন হয় সেটা আমরা দেখছি, তাই তো? তো আজকে আমাদের এই যে সূত্রগুলো আমরা শিখছি, এই সূত্রগুলা খাটিয়ে আমরা আজকে ম্যাথ প্রবলেম সলভ করব। তো আজকে দেখবা বোর্ডে অনেকগুলো ম্যাথ প্রবলেম লেখা আছে, ঠিক আছে? কম বেশি না, কম সংখ্যক ম্যাথ প্রবলেম লেখা আছে। তো আমরা একটা একটা করে সলভ করব। তো চলো শুরু করি। সূত্রগুলো মনে আছে তো? একবার একটু খাতা উল্টায় সূত্রগুলো দেখে নাও তো। সূত্রগুলো একটু একবার খাতা উল্টায় দেখে নাও যে পিভি এটা ইকুয়াল টু 1/3 mn ডিভাইডেড বাই mn সি স্কোয়ার বার, পিভি ইকুয়াল টু, আর পি ইকুয়াল টু 1/3 mn ডিভাইডেড বাই ভি সি স্কোয়ার বার। তারপরে সেখান থেকে চাপের আর একটা সূত্র পি ইকুয়াল টু 1/3 রো সি স্কোয়ার বার। তারপরে সিআরএমএস এর সূত্র, সিআরএমএস এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই বড় হাতের এম আণবিক ভর। তারপরে √3KT ডিভাইডেড বাই ছোট হাতের এম হচ্ছে একটা অণুর ভর। যদি 1 মোল গ্যাসের গতিশক্তি চিন্তা করি তাহলে 3/2 RT, 1 মোল RT। আর যদি বলি n মোল গ্যাসের গতিশক্তি তাহলে 3/2 nRT। তো nRT ওটাকে PVও লেখা যায়, ঠিক আছে? সাউন্ড ক্লিয়ার আছে না? সাউন্ড ক্লিয়ার আছে, ওকে। তাহলে এরকম সূত্রগুলা আমরা শিখছিলাম, মাথায় আছে তো? তো চলো দেখি সূত্রগুলা খাটাইতে পারি কিনা। আমরা যখন ম্যাথ প্রবলেম সলভ করব তখন কিন্তু আমরা ডিগ্রি অফ ফ্রিডম বিবেচনা করেই ম্যাথ প্রবলেম সলভ করবো আর কি, হ্যাঁ ঠিক আছে? রিটেনে যদি আমাদের কোশ্চেন সলভ করতে হয় তাহলে আমরা ডিগ্রি অফ ফ্রিডম বিচার বিবেচনা করে করব। যেমন দেখো একটা কোশ্চেন বলা হচ্ছে 20°C তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত হবে? প্রতি গ্রাম অণু মানে কিন্তু 1 মোল, জানো তো এটা? প্রতি গ্রাম অণু এটা মানে হচ্ছে 1 মোল। তোমার কোশ্চেন লিখতে হবে না, কোশ্চেনের জন্য পর্যাপ্ত জায়গা ফাঁকা রাখো, তারপরে স্লাইড দিয়ে দিলে কোশ্চেনগুলো লিখে নিও। তাহলে প্রতি গ্রাম অণু মানে কিন্তু 1 মোল, ঠিক আছে? এটা কিন্তু 1 গ্রাম হিলিয়াম না, এই দুইটা কথার মধ্যে পার্থক্য আছে। প্রতি গ্রাম অণু, প্রতি গ্রাম অণু হিলিয়াম, দ্যাট মিন্স 1 মোল হিলিয়াম। আর যদি আমি বলতাম 1 গ্রাম হিলিয়াম, তাহলে এখানে বোঝা যেত হিলিয়াম গ্যাসের ভর এম হচ্ছে 1 গ্রাম, ঠিক আছে? তাহলে এই দুইটা জিনিস একই না, পার্থক্য আছে কিন্তু, ওকে। এবার আমাদের কি বলছে, গ্যাসের গতিশক্তি কত হবে? টেম্পারেচার দেওয়া আছে, হ্যাঁ টেম্পারেচার দেওয়া থাকলে কোনো সমস্যা নেই। আর প্রতি গ্রাম অনুমানতে 1 মোল, মোল সংখ্যা বলা আছে। তাহলে গ্যাসের গতিশক্তি ই ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2nRT, বুঝছো? সূত্র লিখবো এফ দিয়ে। এফ হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম। হিলিয়াম গ্যাস, হিলিয়াম গ্যাস একবার অনেক গ্যাস, তাহলে তার ডিগ্রি অফ ফ্রিডম হবে 3, তাহলে 3/2 nRT। যদি এখানে অক্সিজেন গ্যাস বলতো তাহলে আমরা 5/2 nRT লিখতাম, বুঝছো? রিটেনে আসলে অবশ্যই এটা করবা। মাঝে মাঝে দেখবা, ভালো করে শুনো আমার কথাগুলা, মাঝে মাঝে দেখবা ধরো কোশ্চেন আসছে এমসিকিউতে, তো তোমার হিলিয়াম গ্যাস 3 দিয়ে করতে হবে, করলা, উত্তর মিলে গেল, ওকে গুড। ধরো অক্সিজেন গ্যাস, তখন তো 5 দিয়ে করতে হবে, 5 দিয়ে করলা, দেখলো অপশন 4টার মধ্যে মিলতেছে না, কোনো উত্তর নাই, তাহলে তখন কি করতে হবে জানো? তখন একটু বুদ্ধি খাটায় তখন 3 দিয়ে করে চেক করে দেখতে হবে। তুমি প্রথমে 5 দিয়ে করবা, ধরো অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, দ্বিপারমাণবিক গ্যাস বলছে, ওকে। তুমি 5 দিয়ে করবা, ডিগ্রি অফ ফ্রিডম এফ এর মান 5 বসায় করবা, উত্তর মিলে মিলে গেলে তো খুবই ভালো। যদি উত্তর না মেলে তাহলে একটু 3 দিয়ে চেক করে দেখবা, যদি 3 দিয়ে উত্তর মিলে যায় তাহলে ওইটা দাগায় চলে আসবা, বুঝছো আমার কথা? এবার কথা হচ্ছে ভাই এটা কেন? কারণ হচ্ছে এই ডিগ্রি অফ ফ্রিডম এই টপিকটা অ্যাড করা হয়েছে কিন্তু পরে, যেমন আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু এই অধ্যায়ে, আদর্শ গ্যাসের এই অধ্যায়ে আমরা ডিগ্রি অফ ফ্রিডম পড়ি নাই। তার পরবর্তীতে 15 কি 14 সালের দিকে, 15 সালের পরে বা 14 সালের পরে, আমার এক্স্যাক্টলি মনে নাই, তার পরবর্তীতে যখন বই আবার নতুন করে সংস্কার করা হয় তখন ডিগ্রি অফ ফ্রিডম এই টপিকটা বইতে অ্যাড করা হয়।
তো এবার কি হয়েছে, যখন আগে যেহেতু ডিগ্রি অফ ফ্রিডম ছিল না, তখন যে কোনো গ্যাসের হিসাব নিকাশ আমরা ওই এক পরমাণু গ্যাসের যে সূত্র ওইটা দিয়ে আমরা করতাম, যে গ্যাস বলতো আমরা ওইটা দিয়ে হিসাব করতাম, অর্থাৎ 3/2 nRT দিয়ে হিসাব করতাম, উত্তর মিলে যাইতো। এবার কথা হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম নতুন বইতে অ্যাড করছে, কিন্তু আগের যে প্রবলেমগুলো আছে, আগের যে এমসিকিউগুলো আছে, আগের যে কোশ্চেনগুলো আছে, সেইগুলো অনেকগুলাই চেঞ্জ হয় নাই। তাহলে কি হয়েছে, ধরো আগের বইয়ে যখন আমরা পড়াশোনা করে আসছি 12-13 সালে, তখন বইয়ে অক্সিজেন গ্যাসের জন্য ম্যাথ কিন্তু 3/2 nRT দিয়েই করা ছিল, নাইট্রোজেন গ্যাসের জন্য 3/2 nRT দিয়েই করা ছিল, এমসিকিউগুলোর সলভ ওইভাবে করা ছিল। তো টপিকটা নতুন অ্যাড করছে, কিন্তু এই কোশ্চেনগুলো বই থেকে চেঞ্জ করে নাই, ওই কোশ্চেনগুলো সংশোধন করে নাই, এই কারণে ওই ভুলটা চলে আসতেছে। ঠিক আছে, এবং যখন কোশ্চেন করে কোনো টিচাররা, তখন ধরো বই থেকে কোশ্চেনটা সরাসরি তুলে দিল, তো বই থেকে যখন তুলে দিল, তখন তো ওই যে 4টা অপশনের মধ্যে 3 দিয়ে করলে মিলে যাচ্ছে, দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 5 দিয়ে করলে আর মিলতেছে না। তো এই হচ্ছে কাহিনী। তাহলে আমি তোমার ঘটনাটা খুলে বললাম, এবার পরীক্ষার হলে উপস্থিত বুদ্ধি খাটায় ডিসিশনটা তোমার নিতে হবে। ক্লিয়ার? এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন হয়, তো এই জায়গাটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম। এবার আসো মান বসাই, 3/2 n, এক পরমাণু গ্যাস বললে আর কোনো টেনশনই নাই, এক পরমাণু গ্যাসের 3 দিয়ে করলেও হবে, আর যদি ডিগ্রি অফ ফ্রিডম বিবেচনা করে করো তাহলে তো 3 দিয়ে করতেই হবে। তাহলে এন এর মান 1 আর এর মান 8.31, যা দেওয়া থাকবে তাই বসাবো, যদি দেওয়া না থাকতো তাহলে 314 বা 316 বসাইতাম। আর টি এর মান হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 20 প্লাস 273। এবার জনগণ হিসাব করবে, ঠিক আছে, এত জুল, শেষ। ওকে, গ্যাসের নাম না বললে কি করব, গ্যাসের নাম না বললে কি করবা বলো, উপস্থিত বুদ্ধি খাটাও, কি করবা? 3/2 দিয়েই করবা করতে হইলে, তাই না? গ্যাসের যেহেতু নাম বলে নাই, তাহলে কি আর করবা, 3/2 দিয়েই করবা। বলছে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। 10 গ্রাম অক্সিজেন গ্যাস, তাহলে আমরা জানি n মোল গ্যাসের গতিশক্তি E = F/2 nRT বলে দিছে। দেখো অক্সিজেন গ্যাস, তাহলে অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম F এর মান 5, অক্সিজেন গ্যাস দ্বিপারমাণবিক গ্যাস, তাহলে 5/2 nRT। n কি? n হচ্ছে মোল সংখ্যা, ভর ভাগ আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর, অক্সিজেন গ্যাস, তাহলে 10 গ্রাম ভর, আণবিক ভর 32 গ্রাম, 10/32, তাহলে 5/2 10 ভাগ 32, আর এর মান 8.316, টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেলসিয়াস, মানে 300 কেলভিন আর কি। তাহলে এখান থেকে বক্স এত জুল। এগুলো কিন্তু এমসিকিউ টাইপ কোশ্চেন, রিটেনে কিন্তু এত সহজ কোশ্চেন আসে না। ওকে, ক্লিয়ার? কনফিউশন? ওকে, ডান। এইবার আসো 3 নম্বর যে প্রবলেমটা, কি বলছে যে একজন ব্যক্তি শ্বাস প্রশ্বাসে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.12 লিটার বায়ু সেবন করে। শ্বাস প্রশ্বাসে বায়ু ব্যবহার করা হয় 1.12 লিটার, সে মোট কতগুলো অণু সেবন করলো এটা বের করো। আর বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই যে বাতাসের যে অণু, গ্যাসের যে অণু, তার গড় গতিশক্তি কত বের করো। দ্বিতীয় কোশ্চেন আমরা পরে যাই, প্রথমটা আগে অ্যানালাইসিস করি। কি চাইছে আমাদের চাইছে সে কতগুলো অণু সেবন করলো, মানে কতগুলো অণু আছে। এই যে 1.12 লিটার, এই 1.12 লিটার গ্যাসে কতগুলো অণু আছে, কোন গ্যাস জানারও দরকার নেই। ঠিক আছে, তোমার আয়তন দেওয়া আছে, তুমি এখান থেকে অণুর সংখ্যা বের করতে পারো। কি বলা আছে? প্রমাণ তাপমাত্রা ও চাপে, তো প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে এসটিপি, তো এসটিপিতে আয়তন হচ্ছে এত। তাহলে মোল সংখ্যাটা বের করি। আমরা জানি না একটা মোল সংখ্যার সূত্র, যে V/22.4 লিটার। অবশ্যই এই ভিটা বসাইতে হবে কোন কোন হিসাবে, এই ভিটা বসাইতে হবে কোন অবস্থায়? এসটিপিতে বসাইতে হবে, কিন্তু বুঝলা, এসটিপিতে বসাইতে হবে। যদি এসটিপিতে দেওয়া না থাকে, প্রমাণ তাপমাত্রা ও চাপে যদি আয়তন দেওয়া না থাকে, তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে আয়তন আগে কত হয় সেটা হিসাব করে নিয়ে এখানে বসাইতে হবে। আমাদের তো খুবই সহজ, বলেই দিছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.12 লিটার বায়ু সেবন করে। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপে 1.12 লিটার বায়ু সেবন করে, নিচে 22.4। তাহলে দেখি সে কত মোল বায়ু সেবন করে, মোল সংখ্যাটা কত? 1.12 / 2.4, তাহলে 0.05 মোল, 0.05 মোল। ওকে, এবার মোল সংখ্যা, অণুর সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে অণুর সংখ্যা n হবে, মোল সংখ্যা 0.05, অণুর সংখ্যা 6.02 ইন্টু 10⁻23। তাহলে এত গুণ 6.02 এক্সপোনেনশিয়াল ফাংশন 23, 3.01 ইন্টু 10⁻22, এত টি। ওকে,
এবার তারপর কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর গড় গতিশক্তি কত? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর গড় গতিশক্তি বলো। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর গড় গতিশক্তি। আচ্ছা, অণুর গড় গতিশক্তি মানে কি? একটা অণুর গতিশক্তি। অণুর গড় গতিশক্তি মানে একটা অণুর গতিশক্তি। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর গড় গতি শক্তি, তাহলে গড় গতিশক্তি ই, একটা অণুর গতিশক্তি গড় গতিশক্তি বললে, তাহলে 3/2 কেটি। এবার কথা হচ্ছে কি, কোন গ্যাস নাম বলছে, শ্বাস প্রশ্বাসে তাপমাত্রা চাপ দেওয়া আছে, মোট কত অণু সেবন করলো 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অণুর গড় গতিশক্তি কত। দেখো নির্দিষ্ট করে বলা নাই। এখন অনেকে বলতে ভাই শ্বাস প্রশ্বাসের কাজে তো অক্সিজেন গ্যাস, ঠিক আছে, শ্বাস প্রশ্বাসের কাজে কি গ্যাস, অক্সিজেন গ্যাস, তাহলে অণুর গড় গতিশক্তি হিসাব করলে তো তাহলে 5/2 কেটি হওয়া উচিত। হ্যাঁ 5/2 কেটি হওয়া উচিত, ঠিক আছে, 5/2 কেটি হওয়া উচিত, ঠিক আছে। এই জায়গাগুলোতে মাঝে মাঝে এই যে ঝামেলা তৈরি হবে, দেখো আমারই এখন ঝামেলা হচ্ছে, কারণ বইতে এটা করে দেওয়া আছে 3/2 কেটি দিয়ে, কিন্তু শ্বাস প্রশ্বাসে কি আমরা হিলিয়াম গ্যাস নিই, আর্গন নিই না, তাহলে শ্বাস প্রশ্বাসে কোন গ্যাস ব্যবহার করি, অবশ্যই দ্বিপারমাণবিক গ্যাস, তাই না, তাহলে দ্বিপারমাণবিক গ্যাস আমরা ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে হবে 5/2 কেটি হবে, তাহলে এটা 5/2 দিয়েই করি, এটাই ঠিকঠাক হবে যে 5/2 কেটি। দরকার একটু লিখে দিবা যে অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন এগুলাই তো মানে বিশুদ্ধ বায়ু। অনেকে বলতে ভাই বায়ুতে তো কার্বন ডাইঅক্সাইড আছে, এই কার্বন ডাইঅক্সাইড তো দূষিত বায়ু, তুমি দূষিত বায়ু চিন্তা করবা কেন, তুমি ঢাকার বায়ু চিন্তা করবা কেন, তুমি সিঙ্গাপুরের বায়ু চিন্তা করো, জাপানের বায়ু চিন্তা করো, শুদ্ধ বিশুদ্ধ বায়ু, ঠিক আছে। তাহলে এবার মান বসা দিই, 5/2 কে এর মান বোল্টজম্যান কনস্ট্যান্ট 1.38 ইন্টু 10⁻⁻23, আর টি এর মান 30 ডিগ্রি সেলসিয়াস 30 প্লাস 273, তাহলে অণুর গড় গতিশক্তি এত জুল। শেষ, বুঝলা, ক্লিয়ার। এবার আসো 4 নম্বর, বলা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ঘনত্ব এত, তাহলে অণুর বর্গমূল গড় বর্গবেগ কত, বর্গমূল গড় বর্গবেগ, বেগের বর্গের গড় মানের বর্গমূল, সিআরএমএস, অর্থাৎ সিআরএমএস আমাদের চাইছে। আর দেওয়া আছে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে, স্বাভাবিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 1 এটিএম, 1 এটিএম বা 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। ঘনত্ব দেওয়া আছে, রো দেওয়া আছে, বলো 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 কোন সূত্র, সিআরএমএস ঘনত্ব স্বাভাবিক তাপমাত্রা ও চাপ, তাহলে এই যে সূত্র লিখে ফেলি, সিআরএমএস এটা ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই এম, 3RT ডিভাইডেড বাই এম। ওকে লিখলাম, ধরো এই যে টি এর মান সেটা, হ্যাঁ স্বাভাবিক তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, এম এর মান তো জানি না, কি দেওয়া আছে, ঘনত্ব, তাহলে সূত্র এটা লিখতে পারো কিন্তু কোনো কাজে লাগবে না, এই যে আমি ধরো লিখলাম কোনো কাজে লাগলো না। তাহলে এবার সিআরএমএস এটা ইকুয়াল টু √3p ডিভাইডেড বাই রো, √3p ডিভাইডেড বাই রো, তাহলে √3 পি এর মান চাপ 1 এটিএম মানে 1.01325 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই রো, রো হচ্ছে 1.25, তাহলে 3 ইন্টু 1.01325 এক্সপোনেনশিয়াল ফাংশন 5 ডিভাইডেড বাই 1.25, তাহলে 493.13 এত মিটার পার সেকেন্ড। ওকে, দেখো কত সহজ সহজ ম্যাথ। এবার 5 নম্বর কি বলছে দেখি, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের অর্ধেক হবে, গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে কার সাথে কার সম্পর্ক, কার সাথে কার সম্পর্ক, মূল গড় বর্গবেগের সাথে তাপমাত্রার সম্পর্ক, ঠিক আছে। তাহলে দেখো কি দেওয়া আছে একটু লিখি, স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায়, প্রমাণ চাপ, তাহলে প্রমাণ চাপ হচ্ছে 1 এটিএম বা 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল, এটা প্রমাণ চাপ, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। এই প্রমাণ চাপ ও তাপমাত্রায়
ধরো কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ এটা হচ্ছে C1। তাহলে এখন আমাদের বলা হচ্ছে যে কত তাপমাত্রায়, অর্থাৎ তাপমাত্রাটা আমাদের বের করতে বসে, টিটা আমাদের বের করতে বসে, যে টিটা কত, এই এই যে নতুন যে তাপমাত্রা টি, এই তাপমাত্রায় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ C2 হবে প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের, প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগ C1 তার অর্ধেক। তাহলে এটা হবে C1/2। বুঝলা কিনা? প্রমাণ চাপ ও তাপমাত্রায় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ ধরলাম C1। তাহলে আমাদের এখন প্রশ্ন করছে কত তাপমাত্রায় গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় যে মূল গড় বর্গবেগ ছিল তার অর্ধেক হবে। তাহলে তার অর্ধেক হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এটা আমাদের T1। বলো মূল গড় বর্গবেগের সাথে কার সম্পর্ক? চাপের। CRMS এর সাথে সম্পর্কটা কার? তাপমাত্রার। তাহলে 3RT ডিভাইডেড বাই বড় হাতের M অথবা √3KT ডিভাইডেড বাই ছোট হাতের M, যাই বলো না কেন। তাহলে সি এর সাথে তাপমাত্রার সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তাহলে দেখো তো C1/C2 ইকুয়াল টু √, এখান থেকে C1/C2 ইকুয়াল টু √T1/T2 লেখা যায় না? তাহলে একটু বোর্ডে তাকাও, দেখো C1 হচ্ছে ধরলাম C1, C2 হবে C1 ডিভাইডেড বাই 2, অর্ধেক। C2 হবে C1 এর অর্ধেক। তাহলে √T1 হচ্ছে প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস, 0 বসাবো না, 273 বসাবো, আর নিচে তাপমাত্রা কত? T2। তাহলে এখান থেকে এবার T2টা বের করতে হবে। তাহলে C1 কাটাকাটি গেল, উপরে চলে গেল 2, তাহলে 4, T2 273/4, 273/4, তাহলে 68.25 কেলভিন। এটা হচ্ছে কেলভিন এককে। আর যদি ডিগ্রি সেলসিয়াস করো তাহলে এখান থেকে 273 বাদ দাও, তাহলে -204.75 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। ওকে, দাদা একটু রিক্যাপ দিন। আচ্ছা শোনো, খুবই সহজ ম্যাথ, এত বাংলা পড়তে হবে না। শোনো, বলা হচ্ছে স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে প্রমাণ চাপ ও তাপমাত্রা এই যে এটা, তাহলে তাতে গ্যাসের মূল গড় বর্গবেগ C1। এবার প্রশ্ন করছে কত তাপমাত্রায় চাইছে, মূল গড় বর্গবেগ হবে আগের প্রমাণ চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের অর্ধেক। তাহলে আগে যদি C1 হয়, এবার হবে C1/2। তাহলে T1 যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে তখন মূল গড় বর্গবেগ C1। তাহলে C2 যদি C1/2 হবে তাহলে টেম্পারেচার Tটা কত হবে? এই যে এই টেম্পারেচারটা আমরা বের করতে চাই, এটা T2টা আমরা বের করতে চাই। তাহলে আমরা C আর T এর যে সম্পর্ক জানি, যে C সমানুপাতিক √T, তাহলে C1/C2 ইকুয়াল টু √T1/T2। এবার মানগুলো বসাই দিলাম, দিয়ে T2 বের করলাম। ঠিক আছে, একটু সরে দাঁড়ান দাদা, সরে দাঁড়ালাম, হয়েছে? এবার আসো 6 নম্বর। দেখো 6 নম্বরে কি বলছে, বলছে আর্গন অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। আর্গন গ্যাসের একটা অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। কোন তাপমাত্রায় হিলিয়াম অণুর মূল গড় বর্গবেগ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্গনের মূল গড় বর্গবেগের সমান হবে? আচ্ছা বড়, গ্যাসের মূল গড় বর্গবেগ কার উপর ডিপেন্ড করে? টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তাহলে C ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই বড় হাতের M অথবা √3KT ডিভাইডেড বাই ছোট হাতের M। আমাদের এবার এই সূত্রটাকে ফোকাস করতে হবে। কেন? কারণ ওই যে অণুর ভর বলছে, আণবিক ভরের কথা বলে নাই, অণুর ভরের কথা বলছে। বলছে আর্গন অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। তাহলে দেখো আর্গন অণু, আর্গন গ্যাসের অণু আর হিলিয়াম গ্যাসের অণু। তাহলে আর্গন গ্যাসের অণুর ভর M1, একটা অণুর ভর। হিলিয়াম গ্যাসের অণুর ভর M2। তা আমাদের এখন বলতেছে আর্গন অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। তাহলে আর্গনের অণু M1, তাহলে সেই M1টা হবে হিলিয়াম অণু M2 এর চেয়ে 22 গুণ ভারী। তাহলে 22 M2, এটা হচ্ছে M1 আর M2 এর সম্পর্ক, বুঝলা? আর্গন গ্যাসের অণু হিলিয়াম অণুর চেয়ে 22 গুণ ভারী। তাহলে আর্গন গ্যাসের অণু ধরলাম এটা M1, হিলিয়াম গ্যাসের অণু এটা M2। তাহলে আর্গন গ্যাসের অণুর ভর হিলিয়াম গ্যাসের অণুর চেয়ে 22 গুণ ভারী। এবার কোন তাপমাত্রায় হিলিয়াম অণুর মূল গড় বর্গবেগ 57 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর্গনের মূল গড় বর্গবেগের সমান হবে? কি ক্লিয়ার? তাহলে দেখো C হিলিয়াম ইকুয়াল টু C আর্গন, আর্গন সমান হবে। তাহলে আর্গনের মূল গড় বর্গবেগের সমান হবে কোন তাপমাত্রায়?
57°C। তাহলে এইটা কত তাপমাত্রায়? 57°C। এইটা কত তাপমাত্রায়? ওটাই চাইছে, এটাই আমাদের চাইছে। কি বুঝলা কিনা? আর কি করে দিতে হবে? এখন তো নিজেই পারা যাবে। কোন তাপমাত্রায় আর্গন গ্যাসের মূল গড় বর্গবেগ, আর্গন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ সেটা 57°C তাপমাত্রায় উল্টা বলে ফেলছি। কোন তাপমাত্রায় হিলিয়াম গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ সেটা 57°C তাপমাত্রায় আর্গন গ্যাসের অণুর মূল গড় বর্গবেগের সমান হবে। ঠিক আছে, জাস্ট এখন সূত্র বসাই দিবা। করো করো করো, বোর্ডে তাকাবা না, নিজেরা করে ফেলো। তাহলে এখানে √3RT ডিভাইডেড বাই বড় হাতের আমি লিখলে লাভ হইতো? এটা তো আণবিক ভর, আণবিক ভর তো বলে নাই, বলছে অণুর ভর এর থেকে 22 গুণ। তাহলে অণুর ভর দিয়ে যাইতে হবে। তাহলে √3KT ডিভাইডেড বাই নিচে m1, আর এটা হচ্ছে √3KT এর মান 57 + 273 ডিভাইডেড বাই নিচে হচ্ছে m2, বর্গ করে দাও, রুট গায়েব হয়ে যাবে। তাহলে 3K কাটাকাটি, 3K কাটাকাটি, এখানে T, এখানে m1 হচ্ছে 22 m2, 3K কাটাকাটি, উপরে 57 + 273 আর নিচে হচ্ছে m2 আর m2 কাটাকাটি। বলো T = কত হচ্ছে? 57 + 273 গুণ 22, 57 + 273 গুণ 22, 7260। হ্যাঁ, 7260 কেলভিন। এই তো হয়ে গেল आंसर। বুঝতে পারছো? জাস্ট সূত্রে বসা দিলে হয়ে গেল, ডান। এবার দেখো 7 নম্বর বলা হচ্ছে একই তাপমাত্রা ও চাপে একটি সূক্ষ্ম ছিদ্র পথে দুইটা গ্যাস, একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস এবং আরেকটা হচ্ছে অক্সিজেন গ্যাস, তাদের ঘনত্ব যথাক্রমে 8 kg/m3 ও 10 kg/m3। এখন বলা হচ্ছে অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল, মানে কি? মূল গড় বর্গবেগ। অক্সিজেন গ্যাসের মূল গড় বর্গবেগ 225 মিটার/সেকেন্ড হলে হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ কত? এটা আমাদের বের করতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখো তো, দুটো ঘনত্ব দেওয়া আছে আর একটা মূল গড় বর্গবেগ দেওয়া আছে, আর একটা গ্যাসের মূল গড় বর্গবেগ চাইছে। দেখো গত ক্লাসে ব্যাপন হার সূত্রটা দেখো দেখো দেখো, ওইখানেই দেখো ব্যাপন হার সূত্র, ওইখানেই সূত্র একটা লেখা আছে, আছে না? বলো, পাইছো? হিন্টস পাইছো? তাহলে নিজেরা করা যাবে, নিজেরা করা যাবে, বলো। তাহলে আমাদের দুইটা গ্যাসের কথা বলা হয়েছে, দুইটা গ্যাস একটা সূক্ষ্ম ছিদ্রপথে, ধরো এরকম আর কি, ধরো এই একটা প্রকোষ্ঠ আর এই একটা প্রকোষ্ঠ, এই যে এইখানে একটা গ্যাস ছিল, এইখানে একটা গ্যাস ছিল। এবার এই সরু ছিদ্রপথে, এই সরু ছিদ্রপথে গ্যাস ব্যাপিত হবে। তো এখানে ছিল ধরো হাইড্রোজেন গ্যাস, এখানে ছিল ধরো অক্সিজেন গ্যাস। তো হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব এটাকে ρ1 বললাম, 8 kg/m3, আর অক্সিজেন গ্যাসের ঘনত্ব এটা ρ2, এটা হচ্ছে 10 kg/m3। ঠিক আছে, এই দুইটা গ্যাস একটা সরু ছিদ্রপথে ব্যাপিত হচ্ছে এবং এই সরু ছিদ্রপথে গ্যাসের ঘনত্ব দেওয়া আছে ρ1 আর ρ2, যথাক্রমে হাইড্রোজেন গ্যাসের জন্য 8 এবং অক্সিজেন গ্যাসের জন্য 10। এবার বলা হচ্ছে অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগের বর্গমূল মান, অর্থাৎ মূল গড় বর্গবেগ সেটা 225 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে C2, 225 মিটার/সেকেন্ড। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন। তাহলে ভাই C1 = কত, অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ কত? করো। আমাদের সূত্র ছিল C1 ডিভাইডেড বাই C2 ইকুয়াল টু R1 ডিভাইডেড বাই R2 ইকুয়াল টু √ρ2 ডিভাইডেড বাই ρ1, ছিল না? আমাদের ব্যাপন হারের রেশিও চাই নাই, আমাদের চাইছে বেগের সাথে ঘনত্বের সম্পর্ক। তাহলে C1 বাই C2 এটা ইকুয়াল টু √ρ2 বাই ρ1। এবার খালি মান বসাই দাও। তাহলে C1 এর মানটা বের করতে চাই, C2 এর মানটা 225, এই কেউ একজন ক্যালকুলেটর ধরো, ρ2 এর মান 10, ρ1 এর মান 8। বলো C1 এর মান কত? 251.55। বিশ্বাস করলাম কিন্তু 251.557 এত মিটার/সেকেন্ড। শেষ। ওকে, একজন বলছো 6 নম্বর ম্যাথের আনসার 15 হবে না। কেমনে 15 হবে? T = এটা, কেমনে 15 হবে? কি বলো? ওকে, এবার আসো, এবার নেই কিছু নেই, এবার একটা টপিক পড়বো আমরা। টপিকটা হচ্ছে গ্যাস মিশ্রণের চাপ নির্ণয়।
গ্যাস মিশ্রণের চাপ নির্ণয়। গ্যাস মিশ্রণের চাপ নির্ণয়। আমরা ধরো কয়েকটা গ্যাসকে একসাথে মিশাবো, আলাদা আলাদা, ধরো 2-3টা পাত্রে আলাদা আলাদা 2-3টা গ্যাস রাখা আছে। এখন আমি ওই সব গ্যাসকে একটা পাত্রের মধ্যে মিশাবো, তাহলে ওই গ্যাস মিশ্রণের প্রেসারটা কত হবে সেইটা আমরা বের করতে চাই। তাহলে ধরো মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে একটা গ্যাস রাখা আছে, এই পাত্রে একটা গ্যাস রাখা আছে। তো যে গ্যাসটা রাখা আছে সেই গ্যাসের আয়তন V1, প্রেসার P1, টেম্পারেচার T1, আর এর ভিতরে গ্যাসের পরিমাণ মোল সংখ্যা হচ্ছে N1। ঠিক একইভাবে ধরো আরো একটা পাত্র, ঠিক একইভাবে ধরো আরো একটা পাত্র, এই যে পাত্রটা, এই পাত্রের মধ্যে আবার একটা গ্যাস রাখা আছে। এই গ্যাসের আয়তন V2, প্রেসার P2, টেম্পারেচার T2, ভিতরে বিদ্যমান গ্যাসের মোল সংখ্যা N2। ধরো আরো একটা পাত্র আছে, এই পাত্রে আর একটা গ্যাস আছে, তো সেই গ্যাসের আয়তন V3, প্রেসার P3, টেম্পারেচার T3 এবং এর মধ্যে যে গ্যাসটা বিদ্যমান আছে, তো ধরো সেই গ্যাসের মোল সংখ্যার পরিমাণ দ্যাট ইজ N3। এবার কি করা হয়েছে, 3টা গ্যাসকে একসাথে মিশানো হয়েছে। এবার 3টা গ্যাসকে একসাথে মিশানো হবে। তাহলে আমি কি করলাম, এই 3টা গ্যাসকে অন্য একটা পাত্রের মধ্যে নিলাম। ধরো এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যেই 3টা গ্যাসকে নিলাম, এই 3টা গ্যাসকে এই পাত্রের মধ্যে মিশালাম। তাহলে এই পাত্রের মধ্যে 3টা গ্যাসই আছে, এই যে গোলাপি গ্যাসটা আছে, তারপরে এই সবুজ গ্যাসটাও আছে, তারপরে এই যে আকাশী গ্যাসটা এইটাও আছে, আকাশী গ্যাসটা এইটাও আছে, এই যে সবগুলো গ্যাস এর মধ্যে আছে। তাহলে এর মধ্যে টোটাল যে গ্যাসটা আছে সেই গ্যাস হচ্ছে N1 প্লাস N2 প্লাস হচ্ছে N3। টোটাল গ্যাসের পরিমাণ, টোটাল গ্যাসের মোল সংখ্যা, মোট মোল সংখ্যা N। তাহলে সেই N ইকুয়াল টু হবে N1 প্লাস N2 প্লাস N3। এটা কিন্তু একেবারে ধ্রুব সত্যি কথা। এখানে কয় মোল ছিল, 10 মোল, এখানে কয় মোল, 20 মোল, এখানে কয় মোল, 5 মোল, একসাথে একই পাত্রের মধ্যে মিশাইছে। তাহলে এই পাত্রের মধ্যে টোটাল কত মোল আছে, N1, N2, N3, 10, 20, 5 সব যোগ করে এর মধ্যে আছে। ঠিক আছে, এবার এই যে গ্যাসটা আছে এই গ্যাসের আয়তন V, টেম্পারেচার T, প্রেসার P, এই যে মোট প্রেসার P, এইটা আমরা বের করতে চাই। আচ্ছা তুমি বলো P ইকুয়াল টু কি P1 প্লাস P2 প্লাস P3 হবে, অথবা আয়তন এই যে V, এই V ইকুয়াল টু কি V1 প্লাস V2 প্লাস V3 হবে, অথবা টেম্পারেচার T এটা ইকুয়াল টু T1 প্লাস T2 প্লাস T3 কি হবে? কথা হচ্ছে জানি না হবে কিনা, হবে কিনা জানি না। কিন্তু আমি যদি বলি এই গ্যাসের মোল সংখ্যা N ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3 কি হবে, বলো এবার উত্তর কি? ইয়েস, অবশ্যই হবে। অনেকে বলতে পারে ভাই 3টা গ্যাসকে একসাথে মিশালাম, তাহলে এই 3টার আয়তনের যোগফল তো এই পাত্রের আয়তনের সমান হবে। হবে কে বলছে তোমারে? ধরো এই যে 3টা আলাদা আলাদা পাত্রে গ্যাস রাখা আছে, আমি এই তিনটা যে আলাদা আলাদা পাত্র তার চেয়েও মনে করো ছোট আর একটা পাত্র, এই পাত্রের মধ্যে এই গ্যাসটাকে নিতে পারবো না? হ্যাঁ পারবো। কি করতে হবে, একটু বেশি প্রেসার দিতে হবে, অনেক বেশি প্রেসার হবে। ঠিক আছে, আমি কিন্তু পারবো, এই ছোট পাত্রটার মধ্যে আমি 3টা গ্যাসকে ঢুকাইতে পারবো। তাহলে অনেক বেশি প্রেসার দিয়ে ঢুকাইতে হবে, কি তাই তো? আমার কথা বুঝতে পারছো? তাহলে আয়তন ভি, এই যে ভি, সেটা V1 প্লাস V2 প্লাস V3 এদের যোগফলের সমান হবে না। এটা হইতে পারবে, মানে হইতে পারতে পারে, বাট হবেই এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। কথা বলছো, হতে পারে বাট তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। বাট তুমি গ্যারান্টি দিতে পারো কি, তুমি কিসের গ্যারান্টিতে দিতে পারো? তুমি গ্যারান্টি দিতে পারো যে মোল সংখ্যার 3টার যোগফল আর এই পাত্রের টোটাল গ্যাসের মোল সংখ্যার যোগফল এইটা সমান হবে, এটা তুমি গ্যারান্টি দিতে পারো। তাহলে আমরা গ্যারান্টি যেটা দিতে পারি সেটা একটু লিখে ফেলি তো। N ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3। ঠিক আছে, এবার আসো এই পাত্রের জন্য,
এই পাত্রের জন্য যদি আমরা সূত্র লিখি তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে P1 V1 N1 RT1। এটার জন্য সূত্র লিখলে P2 V2 N2 RT2। এটার জন্য সূত্র লিখলে P3 V3 ইকুয়াল টু N3 RT3। আর এর জন্য যদি লিখি তাহলে PV ইকুয়াল টু NRT। আদর্শ গ্যাসের সূত্র সবসময় খাটাতে পারবো। তাহলে এখানে যদি আমি বলি মোল সংখ্যা কত, মোল সংখ্যা হবে P1 V1 ডিভাইডেড বাই RT1। তাহলে P1 V1 ডিভাইডেড বাই RT1। দেখো এটা কিন্তু মূল সূত্র। কিছু যদি ম্যাথ করার সময় যদি কিছু না পারো এটা লিখে বসে থাকবা, দেখবা ম্যাথ এমনি এমনি হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে মূল সূত্র, এটা লিখে বসে থাকবা ম্যাথ এমনি এমনি হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে মূল সূত্র গ্যাস মিশ্রণের ক্ষেত্রে। এবার এখান থেকে আমরা ভাঙচুর চালাইতে পারি। কি ভাঙচুর চালাইতে পারি? এই যে N1 ইকুয়াল টু P1 V1 বাই RT1, তাহলে N2 ইকুয়াল টু সেম একইভাবে N2 ইকুয়াল টু P2 V2 ডিভাইডেড বাই RT2, আর N3 P3 V3 ডিভাইডেড বাই RT3, আর N ইকুয়াল টু PV বাই RT, আর কাটাকাটি গেল। তাহলে অতএব PV ডিভাইডেড বাই T ইকুয়াল টু P1 V1 বাই T1 প্লাস P2 V2 বাই T2 প্লাস P3 V3 বাই T3। বুঝতে পারছো? এইটা হচ্ছে এই যে সূত্র, মূল সূত্র। এইবার কথা হচ্ছে দেখো এই সূত্রের কিছু স্পেশাল কেস আছে, এই সূত্রের কিছু স্পেশাল কেস আছে। যদি বলা হয় একই টেম্পারেচারে মিশানো হলো, অর্থাৎ এই পাত্র এই পাত্র এই পাত্রে তিনটা পাত্রের টেম্পারেচার সেম ছিল, এই একই টেম্পারেচারে এখানে গ্যাস মিশ্রণ ঘটানো হলো, একই টেম্পারেচার। তাহলে যদি এমন হয় যে এই গ্যাস মিশ্রণের, এই যে গ্যাস মিশ্রণের পাত্র, এই যে পাত্রটা, এই পাত্রে গ্যাসের যে টেম্পারেচার T, এটা টেম্পারেচার T1, টেম্পারেচার T2, টেম্পারেচার T3 এর যদি সমান সমান হয়, টেম্পারেচার যদি সমান সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি PV ইকুয়াল টু টি বাদ, তাহলে PV ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 প্লাস P3 V3। তাহলে এটা টেম্পারেচার সমান হলে আমরা লিখতে পারি, যে টেম্পারেচার যদি সেম থাকে তাহলে এটা আমরা লিখতে পারি। বুঝলা? টেম্পারেচার সেম থাকলে। এইবার আসো যদি এমন হয় একই আয়তনে মিশ্রিত করা হয়, একই আয়তনে মিশ্রিত করা হয়, একই আয়তনে মিশ্রিত করা হয়, মিশ্রিত করা হয়, দ্যাট মিন্স V1 V2 V3 এই পাত্র এই পাত্র এই পাত্র তিনটা পাত্রের আয়তন সেম, তিনটা পাত্রের আয়তন সেম, এবং এই তিনটা পাত্রের আয়তন মানে এই গ্যাস নিয়ে যে আয়তনে মিশ্রিত করা হয়েছে সেই আয়তনও সেম, অর্থাৎ ভি এর সমান। তখন কি হবে? তখন এই যে ভি 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 কাটাকাটি, কি কথা বুঝছো? তাহলে তখন পি, এটা ভি, এটা V1 ভি, V2 ও ভি, V3 ও ভি, তাহলে তখন পি ইকুয়াল টু হবে P1 প্লাস P2 প্লাস P3। কি কথা বোঝা গেছে? তাহলে এই হচ্ছে সূত্র। তাহলে আমরা সবসময় মাথায় রাখবো হচ্ছে এইটা, এটা মাথায় রাখবো। অনেকে বলতে ভাই P ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, হ্যাঁ এটা হতে পারে, বাট সবসময় না। ঠিক আছে, সবসময় না। দেখো যদি টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে তো তখন এটা খাটাইতে হবে। যদি আয়তন সেম হয়, সরি আয়তন আলাদা হয়, তাহলে তখন তো আয়তন তো আলাদা হইলে এটা তো খাটাইতে হবে। তাহলে মূল সূত্র এটা আর এটা, এটা আর এটা গ্যাস মিশ্রণের ক্ষেত্রে মূল সূত্র এই দুইটা, আর এই দুইটা শর্ত বেসিসের সূত্র। ঠিক আছে, ক্লিয়ার? প্রেশার সেম হতে পারে না, প্রেশার সেম হইতে পারে না। ঠিক আছে, প্রেশারটা সেম হইতে পারে না। টি দিলাম না কেন, টিও ধরো সেম আর কি। ঠিক আছে, এই যে এই দুইটা শর্তে একসাথে মানছে। হ্যাঁ, অনেকে বলতে ভাই ধরেন আয়তন সেম কিন্তু মানে প্রেশার সেম না, হ্যাঁ তাহলে আরেকটা সূত্র হবে। তাহলে পি ইকুয়াল টু, মানে আমি তোমার ক্ষেত্রটা বুঝাচ্ছি, এখান থেকে অনেকগুলো ক্ষেত্র তুমি বানাইতে পারো। ঠিক আছে, যে টেম্পারেচার সেম কিন্তু আয়তন সেম না, আয়তন সেম কিন্তু টেম্পারেচার সেম না, বুঝছো? আয়তন সেম কিন্তু টেম্পারেচার সেম না, তখন এরকম হবে পি বাই টি, এটা ইকুয়াল টু P1 বাই T1, P2 বাই T2, P3 বাই T3, এটা হবে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে এইটা আর এটা। ঠিক আছে, এটাও দরকার নেই, আমাদের মাথায় রাখতে হবে এইটা। এইটা হচ্ছে আমাদের মূল সূত্র, যে মোল সংখ্যা হবে তিনটার মোল সংখ্যার যোগফল, আর PV ইকুয়াল টু NRT আমি শুয়ে বসে ঘুমায়ে যখন খুশি তখন গ্যাসের ক্ষেত্রে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে খাটাইতে পারবো। তাহলে চলো দেখি এই টাইপের কি ম্যাথ প্রবলেম সলভ করা যায়। ও তার আগে আর একটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে মনে করো দুইটা পাত্র আছে,
এই একটা পাত্র আছে, এই পাত্রের আয়তন V1। এই আর একটা পাত্র আছে, এই পাত্রের গ্যাসের আয়তন V2, এটা V1 V2। এবার কি করা হইলো, এই যে দুইটা পাত্র আছে, এবার এই দুইটা পাত্রের গ্যাসকে, দাঁড়াও, এখানে একটা গ্যাস আছে আর এইখানে একটা গ্যাস আছে, এখানে কতটুকু গ্যাস আছে, N1 মোল, এখানে N2 মোল। এখানে গ্যাসের যে প্রেসার সেটা P, এখানে গ্যাসের যে P1, এখানে গ্যাসের যে প্রেসার সেটা P2। টেম্পারেচার ধরো, পরিবেশের টেম্পারেচার T সেম, T1 T2 লিখলাম না, নর্মালি দেখবা টেম্পারেচার সেমই থাকে, তাহলে টেম্পারেচার ধরো সেম। এইবার বলা হচ্ছে যদি একটা সরু নল দিয়ে দুটি পাত্র সংযুক্ত করা হয়, তবে সাধারণ চাপ কত, গ্যাস মিশ্রণের সাধারণ চাপটা কত হবে? দুইটা গ্যাস মিলেমিশে একাকার হয়ে যাবে। দ্বিতীয় চিত্রটা হচ্ছে এই, এই যে গ্যাস দুইটাকে একটা সরু নল দিয়ে যুক্ত করে দেওয়া হইল, তাহলে এই গ্যাসটা আর এই গ্যাসটা, এই দুইটা গ্যাস মিলেমিশে তখন একাকার হয়ে যাবে। এবার বলো তখন প্রেসার কোথায় বেশি, এখানে প্রেসার বেশি নাকি এখানে প্রেসার বেশি? বলো 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 বলো, প্রেসার কোথায় বেশি? প্রেসার সেম না? কি হবে নর্মালি, তুমি যে একটা সরু নল দিয়ে যদি যুক্ত করে দাও, তাহলে ধরো আগে পিয়ন ধরো বেশি ছিল, P2 ছিল কম, তাহলে সরু নল দিয়ে যুক্ত করলে ওই পাশে যেহেতু প্রেসার বেশি, তাহলে ওই পাশে প্রেসার বেশি হওয়ার কারণে গ্যাস এই পাশে চলে আসবে। আলটিমেটলি এই দুইটা মিলেমিশে দেখো এটাকে একটা গ্যাস মিশ্রণ হয়ে যাবে, তাহলে মিলেমিশে গ্যাস মিশ্রণ হয়ে প্রেসারটা কিন্তু P1 বা P2 থাকবে না, তাহলে প্রেসারটা কি হবে? P3 P4 হবে? প্রেসারটা কি হবে? প্রেসারটা হবে সাধারণ চাপ, এখানে গ্যাসের চাপ যা, এখানে গ্যাসের চাপও হবে তাই, গ্যাস মিলেমিশে একই প্রেসার চলে আসবে, সেম প্রেসার সাধারণ চাপে চলে আসবে। কি কথা বুঝছো? তাই না? চিন্তা করো তুমি যে দুইটা পাত্রে আলাদা আলাদা দুইটা গ্যাস ছিল, তুমি কি করছো, মাঝখানে একটা সরু নল দিয়ে যুক্ত করে দিছো, তো একটা পাত্রে বেশি চাপের গ্যাস ছিল, বেশি প্রেসার ছিল, আর একটা পাত্রে কম প্রেসার ছিল, তো সরু নল দিয়ে যুক্ত করে দিছো, তাহলে বেশি প্রেসার থেকে গ্যাস সরে গিয়ে ধাক্কা দিয়ে গ্যাসটা যেখানে প্রেসার কম সেখানে যাবে, কি তাই না? তাহলে এবার মিলেমিশে কি হয়ে গেছে, একটা সাধারণ প্রেসার, সাধারণ চাপ P হয়ে গেছে। আমাদের এই সাধারণ চাপের P এর মানটা বের করতে বলছে, তো Pটা বের করো। মূল সূত্র কি, এখানে গ্যাসের পরিমাণ, গ্যাসের মোল সংখ্যা N, তাহলে সেই গ্যাসের মোল সংখ্যা N হবে N1 + N2, এটা হচ্ছে মূল সূত্র ভাই, মূল সূত্র। এইবার আসো, সাধারণ চাপ কত P, টেম্পারেচার কত T, এই যে T টেম্পারেচার, সেম টেম্পারেচার, সাধারণ চাপ কত P, টেম্পারেচার কত T, আয়তন কত, টোটাল আয়তন, এই যে টোটাল আয়তন, গ্যাস মিশ্রণের আয়তন V1 + V2। তাহলে এখানে এই যে N, PV = nRT, তাহলে PV, এই যে V টোটাল আয়তন, V ডিভাইডেড বাই RT, এখানে তাহলে P1 V1 ডিভাইডেড বাই RT1, তো T1 তো T, P2 V2 ডিভাইডেড বাই RT2, তো T2 তো T, তাহলে RT কাটাকাটি, আমাদের P চাইছে, তাহলে P = P1 V1 আর P2 V2 ডিভাইডেড বাই হচ্ছে নিচে V, এই যে নিচে V, এই ভিটা কোন V বলো তো, এই ভিটা V না? তাহলে এটা সরু একটা নলের আয়তন অতি নগণ্য, চিন্তা করো, তাহলে V1 + V2টাই হচ্ছে টোটাল V, তাহলে P = P1 V1 P2 V2 আর নিচে V1 + V2, এই। এবার কথা হচ্ছে ভাই এটা কি সূত্র হিসেবে মুখস্থ করবো? না, খবরদার না, সূত্র হিসাবে মুখস্থ করা লাগবে না, তুমি প্রসেসটা খালি বোঝো, ঠিক আছে? প্রসেসটা খালি বোঝো। ওকে, এইবার আসো আরেকটা জিনিস পড়বো। এই যে গ্যাস মিশ্রণের কথা বললে একজন বিজ্ঞানীর একটু নাম সামনে ভেসে ওঠে, তার নাম কি? তার নাম হচ্ছে ডাল্টন। তো ডাল্টনের আংশিক চাপ সূত্র, যেটা তোমরা কেমিস্ট্রিতে পড়ো, আংশিক চাপ সূত্র। তো এই গ্যাস মিশ্রণের সাথে আংশিক চাপ সূত্রের সম্পর্ক বা পার্থক্য কি? ভাই একই জিনিস, সম্পর্ক পার্থক্য কিছু নাই।
একই জিনিস। তাহলে মনে করো কোনো একটা পাত্র, সেই পাত্রের মধ্যে 3টা গ্যাস মিশানো হয়েছে। ধরো ধরো একটা পাত্র, এই পাত্রের মধ্যে 3টা গ্যাস মিশানো হয়েছে। এই একটা গ্যাস, তারপরে এই আর একটা গ্যাস, আর ধরো এই একটা গ্যাস। তাহলে 3টা গ্যাস এখানে মিশানো হয়েছে। তাহলে 3টা গ্যাসের মোল সংখ্যার পরিমাণ, গোলাপিটার মোল সংখ্যা N1, সবুজটার মোল সংখ্যা N2, আর আকাশিটার মোল সংখ্যা N3। তাহলে 3টা গ্যাসকে একই সাথে এখানে এই গ্যাস মিশ্রণের মধ্যে রাখা আছে। ধরো একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে 3টা গ্যাস রাখা আছে, N1 N2 N3 মোলের 3টা গ্যাস একসাথে রাখা আছে। এবার এর যে মোট প্রেশারটা, সেই মোট প্রেশার P, মোট যে আয়তন, সেই মোট আয়তন হচ্ছে V, টেম্পারেচার হচ্ছে T, টেম্পারেচার, মোট টেম্পারেচারটা, গ্যাসের টেম্পারেচার T। এবার এই প্রেশারটা হচ্ছে মোট প্রেশার, মোট চাপ। এই যে পিটা, এই পি হচ্ছে গ্যাসের মোট চাপ, গ্যাসের মোট চাপ। আমি চাই আলাদা আলাদাভাবে যদি এই পাত্রের মধ্যে শুধুমাত্র গোলাপি গ্যাসটা থাকতো তাহলে চাপটা কত হতো। আমি চাই শুধুমাত্র যদি সবুজ গ্যাসটা থাকতো তাহলে প্রেশারটা কত হইতো। আমি চাই এর মধ্যে যদি শুধুমাত্র আকাশি গ্যাসটা থাকতো তাহলে তার প্রেশার কত হইতো, এইটা আমরা চাই। তাহলে আগে কি হয়েছে, 3টা গ্যাসকে মিশাইছি, আলাদা আলাদা পাত্রে রাখা ছিল, একসাথে মিশাইছি, মিশানোর পরে গ্যাস মিশ্রণের চাপ কত হবে, ঠিক আছে, গ্যাস মিশ্রণের চাপ কত হবে সেইটা আমরা বের করছি। এবার হচ্ছে এই যে এই পাত্রের মধ্যে হ্যাঁ এরকম 3টা গ্যাস রাখা আছে, তাহলে টোটাল প্রেশার পি। আমি আলাদা আলাদাভাবে 1 নং গ্যাসের প্রেশার, 2 নং গ্যাসের প্রেশার, 3 নং গ্যাসের প্রেশারটা বের করতে চাই। তাহলে 1 নং গ্যাস যখন এই পাত্রের মধ্যে আছে, চিন্তা করো, দেখো যখন 1 নং গ্যাস এই পাত্রের মধ্যে আছে তখন প্রেশার P1, 2 নং গ্যাস যখন এই পাত্রের মধ্যে থাকবে তখন প্রেশারটা P2, 3 নং গ্যাস যখন এই পাত্রের মধ্যে থাকবে তখন প্রেশারটা হচ্ছে P3 প্রেশার। তাহলে এবার দেখো তো, আমি যদি বলি মোট মোল সংখ্যা, এই গ্যাসের মোট মোল সংখ্যা কত, তাহলে সেই মোট মোল সংখ্যা হচ্ছে N, N = N1 + N2 + N3। এটা হচ্ছে মূল সূত্র, যে টোটাল মোল সংখ্যা হচ্ছে এটা, ঠিক আছে, এটা হচ্ছে মূল সূত্র। এখন আমাদের টার্গেট এবার P1 P2 P3 খুঁজে বের করা। টোটাল চাপ P দেওয়া আছে, আর বলা আছে মোল সংখ্যা এত এত এত, আর কিছু বলা নাই না, ইভেন T আর Vও বলা নাই। তাহলে মোট প্রেশার বলা আছে আর মোল সংখ্যা N1 N2 N3 বলা আছে। তাহলে যদি এই পাত্রের মধ্যে N1 পরিমাণ গ্যাস থাকতো, N1 গ্যাসটা শুধু থাকতো, তাহলে প্রেশারটা P1 কত, যদি N2 গ্যাস থাকতো তাহলে প্রেশার P2 কত, যদি N3 গ্যাস থাকতো তাহলে প্রেশার P3 এটা কত হবে, সেইটা আমাদের বের করতে বলছে। কি কথা বুঝছো, এইটা আমাদের বের করতে বলছে। টিআরভি সেম থাকার কথা না, হ্যাঁ টিআরভি তো সেমই, টিআরভি তো সেমই থাকবে এই পাত্রের মধ্যে, প্রত্যেকটা গ্যাসের জন্য টিআরভি তো সেমই আছে। তাহলে দেখি কিভাবে প্রেশার পি বের করা যায়। তাহলে আমি যদি 1 নং গ্যাসের জন্য সূত্রটা লিখি, ধরো 1 নং গ্যাসের জন্য, প্রথম গ্যাসের জন্য, তাহলে প্রথম গ্যাসের জন্য সূত্র লিখলে দেখো প্রেশার P1 ওই গ্যাসটার জন্য P1, আয়তন V, N1 আর P। দ্বিতীয় গ্যাসের জন্য P2V N2 আর T। তৃতীয় গ্যাসের জন্য P3V N3 আর T। ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের এই যে মোল সংখ্যা N = N1 + N2 + N3, এখানে যদি মোল সংখ্যা N1 বসাই, N1 দ্যাট ইজ P1V / RT, N2 P2V / RT, N3 P3V / RT। ওকে, তাহলে V/RT কমন আসলো, কমন এসে P1 + P2 + P3, আর এইখানে N, এই N হচ্ছে PV বাই টোটাল গ্যাসের পরিমাণ N, টোটাল মোল সংখ্যা N, ঠিক আছে, এই তিনটা যোগ করে টোটাল মোল সংখ্যা N। তাহলে আমি যদি N গ্যাসের জন্য যদি লিখি তাহলে PV = NRT, এই P কিন্তু মোট চাপ, এটা মোট চাপ। তাহলে আমি যদি N = লিখি তাহলে PV/RT। তো দেখো
এই যে ভি সেম, তাহলে ভি আর টি কাটাকাটি, তাহলে অতএব মোট প্রেশার পি এটা ইকুয়াল টু P1 প্লাস P2 প্লাস P3, মোট প্রেশার পি। তাহলে মোট প্রেশার পি হবে এটা। এবার আমাদের টার্গেট P1 P2 P3 বের করা। তাহলে এবার দেখো এই যে P1 মানে, অতএব P1 মানে N1 ডিভাইডেড বাই N1 RT, এই যে RT N1 RT ডিভাইডেড বাই ভি। এই RT ডিভাইডেড বাই ভি এর মানটা কোনোভাবে পাওয়া যায় কিনা? হ্যাঁ, RT ডিভাইডেড বাই ভি এর মানটা পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? এই যে দেখো, এই যে এই লাইনে এইটা কিন্তু টোটাল মোল সংখ্যা n, তাই না? টোটাল মোল সংখ্যা, এই যে এইটা হচ্ছে টোটাল মোল সংখ্যা n। দেখো বোর্ডে দেখো, লিখবা না কেউ, এটা টোটাল মোল সংখ্যা n, এই যে টোটাল মোল সংখ্যা n। তাহলে n ইকুয়াল টু ভি বাই আর টি দিয়ে P1 P2 P3 মোট প্রেশার পি, P1 P2 P3 এটা মোট প্রেশার পি। তাহলে n ভি বাই আর টি এটা মোট প্রেশার পি। তাহলে আমাদের লাগবে আর টি বাই ভি এর মান। তাহলে অতএব দেখো তো, আর টি ডিভাইডেড বাই ভি, ভি এর সাথে পি গুণ আর আর টি এর সাথে এন গুণ। তাহলে বসায় দাও তো এখানে আর টি বাই ভি এর মান। আর টি বাই ভি এর মান হচ্ছে N1 আর টি বাই ভি এর মান হচ্ছে পি বাই এন। তাহলে নিচে এন ইন্টু পি। তাহলে অতএব P1 হচ্ছে, দেখো P1 হচ্ছে N1 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা n ইন্টু পি। ঠিক আছে? তাহলে সেম একইভাবে বলো P2 কত হবে? বলো সেম একইভাবে P2 কত হবে? সেম একইভাবে P2 হবে N2 বাই n ইন্টু টোটাল প্রেশার পি। ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে সেম একইভাবে যদি বলি P3 কত হবে, তাহলে P3 হবে N3 ডিভাইডেড বাই n ইন্টু পি। কি বুঝলা? একজন বলছো ভাই আরেকবার রিপিট করেন। দেখো রিপিট করতেছি, দেখো এদিকে দেখো। আমরা প্রথম গ্যাসের জন্য সূত্র লিখলাম, দ্বিতীয় গ্যাসটার জন্য সূত্র লিখলাম, তৃতীয় গ্যাসটার জন্য সূত্র লিখলাম, আয়তন আর টেম্পারেচার সেম, তাহলে মোল সংখ্যা হচ্ছে মোল সংখ্যা 1, মোল সংখ্যা 2, মোল সংখ্যা 3। মোল সংখ্যা 1 এর সূত্র লিখলাম N1 P1 V বাই RT লিখলাম। ঠিক আছে? এর ক্ষেত্রে লিখলাম। এবার n ইকুয়াল টু PV বাই RT। ও আচ্ছা সরি, এখানে RT লিখে নাই, এই যে PV বাই RT। তাহলে n ইকুয়াল টু PV বাই RT, এই যে লিখলাম n ইকুয়াল টু PV বাই RT লিখলাম। এবার VRT কাটাকাটি করো, তাহলে P ইকুয়াল টু এইটা, এই যে টোটাল প্রেশার P। ঠিক আছে? এই যে টোটাল প্রেশারটা P ইকুয়াল টু হচ্ছে এইটা। তাহলে এবার আসো এই যে এই লাইনটা থেকেই, আবার এই লাইনটা থেকে তাহলে এই লাইনটা থেকে N1 প্লাস N2 প্লাস N3 মানে n, এই যে n, তারপর এখান থেকে V বাই RT কমন নিছি, P1 P2 P3 মানে প্রেশার P, এই যে প্রেশার P, আর এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা n। তাহলে V বাই RT বাই ভি এর মান এইটা। এবার আমাদের লাগবে P1 এর মান, P2 এর মান, P3 এর মান। তাহলে এখান থেকে P1, তাহলে P1 ইকুয়াল টু V RT ডিভাইডেড বাই ভি বা N1 RT ডিভাইডেড বাই ভি। এবার মান বসায় দাও, RT বাই ভি এর মান বসায় দাও, RT বাই ভি এর মান বসায় দাও, P বাই N। তাহলে অতএব P1 ইকুয়াল টু N1 ডিভাইডেড বাই n ইন্টু টোটাল প্রেশার P। সেম একইভাবে P2 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই n ইন্টু টোটাল প্রেশার P। সেম একইভাবে P3 ইকুয়াল টু N3 ডিভাইডেড বাই n ইন্টু টোটাল প্রেশার P। বুঝলা? এবার এই N1 বাই n এটাকে বলা হয় প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ। ঠিক আছে? এই যে N1 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা n, এটা হচ্ছে মোল ভগ্নাংশ। এটাকে কি বলে? প্রথম গ্যাসের মোল ভগ্নাংশ। এবার N2 বাই n দ্বিতীয় গ্যাসের মোল ভগ্নাংশ, N3 বাই n তৃতীয় গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে টোটাল প্রেশার P এর সাথে মোল ভগ্নাংশ গুণ দিয়ে দিলেই কিন্তু চাপ পেয়ে যাবে আলাদা আলাদা করে। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে দেখো একটা ছোট্ট উদাহরণই এখানে দেখাই দিই তোমারে, একটা ছোট্ট উদাহরণ। ধরো এটা একটা পাত্র, ধরো এই পাত্রে ধরো 2 মোল অক্সিজেন গ্যাস আছে, এই পাত্রে 3 মোল হাইড্রোজেন গ্যাস আছে, আর এই পাত্রে টোটাল প্রেশার P হচ্ছে 4 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তা আমি এখন যদি বলি অক্সিজেনের প্রেশার কত,
এবং হাইড্রোজেনের প্রেশার কত। তাহলে এখান থেকে দেখো খুবই সহজ ম্যাথ। অক্সিজেনের প্রেশার ধরো P1, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা কত 2, উপরে 2 আর নিচে টোটাল মোল সংখ্যা 2 আর 3 যোগ করে 5 ইন্টু টোটাল চাপ 4, তাহলে 4 দুগুণে 8/5 এত এটিএম। বুঝলা কত সহজ জিনিস, বুঝছো কত সহজ জিনিস। তাহলে তুমি বলো হাইড্রোজেন গ্যাসের জন্য P2 কত, যে হাইড্রোজেন গ্যাসের চাপটা আলাদাভাবে কত, চাপ হাইড্রোজেন গ্যাসের জন্য চাপটা কত। তাহলে কি হবে, তাহলে হাইড্রোজেন গ্যাস আছে কয় মোল 3 মোল, তাহলে তার মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 5 গুণ টোটাল প্রেশার P, ঠিক আছে, গুণ টোটাল প্রেশার। তাহলে 3 4 12/5 12/5 এত এটিএম। বুঝতে পারছো, এই টাইপের একটা ম্যাথ আছে লাস্টের দিকে আছে মনে হয়, দাঁড়াও এই যে এই ম্যাথটা পড়ো তো, এই ম্যাথটা পড়ো, লাস্টের ম্যাথটা এইটাই। হ্যাঁ, বলছে কোনো একটি সিলিন্ডারে 2 মোল অক্সিজেন, কোন একটা সিলিন্ডারে 2 মোল অক্সিজেন, 4 মোল হাইড্রোজেন, 5 মোল নাইট্রোজেন গ্যাস মিশ্রিত আছে। মোট চাপ যদি 6 এটিএম হয়, তাহলে গ্যাসগুলোর স্ব চাপ নির্ণয় করো। এটা এমসিকিউ টাইপ কোশ্চেন, স্ব চাপ বের করতে বলছে। দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন কেমনে, অক্সিজেন 2 মোল, নিচে টোটাল মোল 2 4 2 4 5 গুণ টোটাল প্রেশার 6, শেষ। এটা অক্সিজেনের। তারপর হাইড্রোজেনের ক্ষেত্রে উপরে 4 হবে খালি, আর নাইট্রোজেনের ক্ষেত্রে উপরে 5 হবে খালি, শেষ, ম্যাথ শেষ। এবার নিজেরা করো, বোর্ডে একবারও তাকাবা না, নিজেরা করো। তাহলে এই পাত্রের মধ্যে N1 2 মোল অক্সিজেন, N2 4 মোল হাইড্রোজেন, আর N3 5 মোল নাইট্রোজেন গ্যাস আছে, আর মোট প্রেশার P দেওয়া আছে 6 atm। তাহলে তাদের স্ব চাপ নির্ণয় করতে বলছে। তাহলে অক্সিজেন গ্যাসের চাপ P1, তাহলে অক্সিজেন গ্যাসের মোল 2 আর নিচে টোটাল মোল 2 যোগ 4 যোগ 5 ইন্টু টোটাল প্রেশার 6, তাহলে কত হয় 6 দুগুণে 12, 12 ভাগ 2 যোগ 4 যোগ 5, 12/11, 12/11 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে P2 4 ভাগ 2 যোগ 4 যোগ 5, এটা হচ্ছে হাইড্রোজেনের মোল ভগ্নাংশ, আর টোটাল প্রেশার 6, তাহলে 4 ছক 24, 24/11, তাহলে 24/11 এত অ্যাটমসফিয়ারিক প্রেশার। আর নাইট্রোজেনের ক্ষেত্রে P3, তাহলে 5 ভাগ 2 যোগ 4 যোগ 5 6, 5 ছক 30, 30/11, 30/11 অ্যাটমসফিয়ারিক প্রেশার, 30/11 অ্যাটমসফিয়ারিক প্রেশার। বুঝছো, তাহলে চলো এবার ফেরত যাই প্রথমে। তাহলে পড়ো কোশ্চেনটা পড়ো, কি বলছে। খুবই সহজ কোশ্চেন, তুমি যদি কনসেপ্ট বুঝে, এতক্ষণ যা বুঝালাম তুমি যদি বুঝো, তাহলে কিন্তু ম্যাথ খুব সহজ। দেখো ম্যাথ কখন কঠিন, ম্যাথ কঠিন হচ্ছে ঢালাওভাবে চলো ম্যাথ করি, তখন ম্যাথ কঠিন। আমি যদি এতক্ষণ যে কথাবার্তা বললাম এগুলো না বলে ডিরেক্ট ম্যাথে চলে যাইতাম, তখন তোমার মনে হতো ভাই এক একটা ম্যাথ এক এক রকম করতেছে কেন, এক একটা ম্যাথ তো এক এক রকম হয়ে যাইতেছে, এক এক ক্ষেত্রে এক এক ঘটনা ঘটতেছে। কনসেপ্ট বুঝে গেছি, টপিকের কনসেপ্টটা বুঝে গেছি, তাহলে এখন ম্যাথ খুব ইজিলি করতে পারবো। তাহলে সূত্রটা ভালো করে বুঝতে হবে, সূত্রের ডেরিভেশনটা খুব ভালো করে বুঝতে হবে। কে ফোন দেয় রে ভাই, ফোন দিও না, ক্লাস থাকে। এই ছেলেটা জানে যে আমার শুক্রবারে ক্লাস থাকে। হ্যালো, সাউন্ড ক্লিয়ার আছে? হ্যাঁ ক্লিয়ার আছে, ওকে। তাহলে দেখো আমরা যেহেতু সূত্র পড়ে ফেলছি, এবার সূত্রগুলো খাটাইতে যদি ঠিকঠাকভাবে পারি তাহলে ম্যাথ খুব সহজ। কি বলছে, 5 লিটার ও 3 লিটার আয়তনের দুটি পাত্রে 3 গুণ ও 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপে, এই যে 3 গুণ 7 গুণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, মানে হচ্ছে 3 atm 7 atm। বায়ুমণ্ডলীয় চাপ 7 গুণ মানে বায়ুমণ্ডলের যে প্রেশার তার 7 গুণ, তো বায়ুমণ্ডলের প্রেশার হচ্ছে 1 atm, তাহলে তার 7 গুণ মানে 7 atm। তাহলে 3 atm 7 atm চাপে দুইটা পাত্রে যাদের আয়তন 3 লিটার আর হচ্ছে 5 লিটার যে বাতাস আছে,
এবার পাত্র দুটিকে সরু নল দিয়ে যুক্ত করলে উভয় পাত্রের সাধারণ চাপ কত হবে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাধারণ চাপ কত হবে নিজেরা করো। এই যে এই একটা পাত্র, এই একটা পাত্র, আর এই একটা পাত্র, এই যে দুইটা পাত্র, দুইটা পাত্র প্রথমে এভাবে আছে। এবার তারপরে কি করা হয়েছে, দুইটা পাত্রকে একটা সরু নল দিয়ে যুক্ত করা হয়েছে, সরু নল দিয়ে যুক্ত করা হয়েছে। এই যে সরু নল দিয়ে যুক্ত করে দিয়েছি, তাহলে গ্যাস দুইটা মিলেমিশে একাকার হয়ে গেছে, গ্যাস দুইটা মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে এখানে যে গ্যাসটা ছিল সেটা V1 হচ্ছে 5 লিটার, এখানে যে গ্যাসটা ছিল V2 হচ্ছে 3 লিটার, মিলেমিশে একাকার হয়ে টোটাল ভি এটা হচ্ছে V1 প্লাস V2, 5 যোগ 3, 5 6 7 8, 8 লিটার। বুঝছো? সাধারণ চাপটা বের করতে হবে। এখানে গ্যাসের পরিমাণ N1 ছিল, এখানে ছিল N2, তাহলে মিলেমিশে এখন টোটাল গ্যাসের পরিমাণ N। টোটাল চাপ আগে যেখানে ছিল চাপ P1, এখানে ছিল চাপ P2, যেটা মান দেওয়া আছে 3 atm আর 7 atm। তাহলে এটা হচ্ছে 3 atm, এটা হচ্ছে 7 atm, 7 atm দেওয়া আছে। তাহলে এখন সাধারণ চাপ P, সেই Pটা কত বের করতে হবে। তাহলে মোল সংখ্যা, মূল সূত্র মোল সংখ্যা N1 প্লাস N2, এটা হবে টোটাল মোল সংখ্যা। তাহলে এবার আসো এখান থেকে N, PV ইকুয়াল টু NRT, তাহলে N ইকুয়াল টু PV, PV বাই RT, টি এর কোনো কথা বলা নেই, তাহলে আমরা বুঝবো একই টেম্পারেচারে। দেখো টেম্পারেচার কোনো কথা তো বলা নেই, তো এখানেও যে টেম্পারেচার ছিল এখানেও সেই টেম্পারেচার ছিল, যা সরু নল দিয়ে যুক্ত করে দিচ্ছি। তাহলে টেম্পারেচার তো একই আছে, এটা তো একটু কমন সেন্স খাটায় বুঝতে হবে। P1 V1 বাই RT1, তো T1 T হবে, P2 V2 বাই RT2, তো T2টা T হবে। তাহলে অতএব P ইকুয়াল টু সাধারণ চাপ P ইকুয়াল টু একটু আগে সূত্র লিখে দিয়েছিলাম, P1 V1 P2 V2 ডিভাইডেড বাই V, এই V মানে V1 প্লাস V2। তাহলে P1 এর মান 3 atm, V1 এর মান 5 লিটার, তাহলে 3 atm 5 লিটার, আর P2 এর মান 7, তারপরে V2 এর মান 3, আর নিচে V হচ্ছে 8 লিটার। দেখো উপরেও এটিএম এককে রাখছি, নিচে লিটার এককে রাখছি, উপরেও দেখো আয়তনটাকে লিটার এককে রাখছি, তাহলে কোনো প্রবলেম নাই। এখান থেকে হিসাব করে পিটা আমরা পাবো এটিএম এককে। তাহলে কত এটিএম? 4.5 এটিএম আসে, 4.5 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে বায়ুমণ্ডলের চাপের 4.5 গুণ। ওকে, ডান। ওকে, এবার আসো 9 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, শুধু ইম্পর্টেন্ট না। করো, নিজেরা করো তো, আমি তোমাদের একটু করার টাইম দিই। এটা করো, নাও 3 মিনিট করার টাইম দিলাম। বলো, পারবা? কি বলছে? একটি প্রকোষ্ঠে 2 atm চাপে
40 গ্রাম ভর বিশিষ্ট একটা গ্যাস এবং অপর একটি প্রকোষ্ঠে 4 atm চাপে 30 গ্রাম ভর বিশিষ্ট একই একই কথাটা খুব ইম্পর্টেন্ট, একই গ্যাস রাখা আছে। এই প্রকোষ্ঠ দুটির মধ্যে যাতায়াতের একটা পথ তৈরি করে দিলে, যাতায়াতের পথটা উন্মুক্ত করে দিলে গ্যাস মিশ্রণের চাপটা কত হবে? গ্যাস মিশ্রণের চাপটা কত হবে? ধরো এই যে এই একটা প্রকোষ্ঠ, এই একটা প্রকোষ্ঠ, এই যে দুইটা প্রকোষ্ঠে গ্যাস আছে, তাহলে আমরা মাঝখান দিয়ে একটা সরু পথ তৈরি করে দিব, গ্যাস যাতায়াতের জন্য একটা সরু পথ তৈরি করে দিব, দিলাম। এবার গ্যাস মিশ্রণের প্রেসারটা কত হবে? এই গ্যাস মিশ্রণের প্রেসারটা আমাদের বের করতে হবে। তাহলে এর আয়তন ছিল V1, এর আয়তন ছিল V2, এখানে মোল সংখ্যা ছিল N1, মোল সংখ্যা ছিল N2। জাস্ট আমরা কি করছি? যাতায়াতের পথ উন্মুক্ত করে দিছি, টেম্পারেচারে কোনো চেঞ্জ করছি না। তাহলে টেম্পারেচার একই ছিল, টি টেম্পারেচার টি, আর গ্যাস মিশ্রণ মিশে টেম্পারেচার টি একই আছে। তাহলে ওই যে শুরু করতে হবে এখান থেকে, মোল সংখ্যার যোগফল। অনেকে বলতে ভাই একবারে তো আমরা এটা লিখতেই পারি যে সাধারণ চাপ P ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2, ভাই একবারে তো এটা লিখতেই পারি, আমার কোনো আপত্তি নেই, তুমি লিখতে পারো, আমার এখানে কোনো আপত্তি নেই, বাট আমি এত বড় সূত্র মুখস্থ রাখতে চাই না। ঠিক আছে, তাহলে P1 V1 ডিভাইডেড বাই RT প্লাস P2 V2 ডিভাইডেড বাই RT, আর এখানে P টোটাল আয়তন V ডিভাইডেড বাই RT। তাহলে RT কাটাকাটি, তাহলে সাধারণ চাপ P এটা ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2 ডিভাইডেড বাই V টোটাল V। তাহলে টোটাল V মানে V1 প্লাস V2। এবার V1 প্লাস V2 এর মান বসাই দিবা, V1 প্লাস V2 এর মান বসাই দিবা, তারপরে P1 V1 মান বসাই দিবা। কিন্তু দুঃখের বিষয় কি বলো? দুঃখের বিষয়টা কি? দুঃখের বিষয় ভাই চাপও দেওয়া নাই, আয়তনও দেওয়া নাই, চাপ আয়তন কোনোটাই দেওয়া নাই, এটাই হচ্ছে দুঃখের বিষয়। তাহলে এবার বলো তো কি কাজ করা যায়? আমাদের তো সাধারণ চাপটা বের করতে হবে, আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে, ও সরি, চাপটা দেওয়া আছে, আয়তনটা দেওয়া নেই, আমাদের দেওয়া আছে ভর। তাহলে আমরা চাপটাকে রাখবো, আয়তনটাকে তাড়াবো, ভরটাকে নিয়ে আসবো। বুঝলা আমার কথা? বুঝলা? চাপটাকে আমরা রাখবো, আয়তনটাকে তাড়াই দিব, তাড়াই দিয়ে ভর নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি? এই যে PV ইকুয়াল টু NRT, তাহলে PV ইকুয়াল টু NRT, তাহলে P1 এই যে এর যে প্রেসারটা ছিল এটা P1, এখানে যে প্রেসারটা ছিল সেটা P2, তাহলে P1 V1 N1 RT। তাহলে অতএব V1 ইকুয়াল টু N1 RT ডিভাইডেড বাই P1। সেম একইভাবে P2 V2 ইকুয়াল টু N2 RT। তাহলে অতএব V2 ইকুয়াল টু N2 RT ডিভাইডেড বাই P2 নিয়ে এখানে বসাই আসো। তাহলে P1 V1 এর জায়গায় N1 RT ডিভাইডেড বাই P1, তারপরে উপরে P2 V2 এর জায়গায় N2 RT ডিভাইডেড বাই নিচে P2, নিচে V1 হচ্ছে N1 RT ডিভাইডেড বাই P1 প্লাস N2 RT ডিভাইডেড বাই P2। দেখো বিশাল একটা লাইন হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই, কাটা কাটা। উপর থেকে কি কমন যায় বলো তো? উপর থেকে কমন যায় RT, নিচ থেকেও কমন যায় RT। দেখো RT কমন নিয়ে নাও, কমন নিয়ে এলে উপরে পড়ে থাকে N1 প্লাস N2 মোল সংখ্যা। উপর থেকে RT কমন নিয়ে নিলাম, মোল সংখ্যা N1 প্লাস N2 পড়ে থাকলো। ভাই এটাই তো ছিল উপরে, এই যে N1 প্লাস N2, ঠিক আছে। আচ্ছা যাই হোক, N1 প্লাস N2 পড়ে থাকলো। এইবার আসো RT কমন নিয়ে নাও, তাহলে N1 বাই P1 N2 বাই P2। দেখো আমাদের প্রেসার দেওয়া আছে, P1 আর P2 এর মান দেওয়া আছে, P1 এর মান এটা আর P2 এর মান কই? P2 এর মান এটা। ভর দেওয়া আছে, দ্যাট ইজ M1 এর মান এটা আর M2 এর মান এটা দেওয়া আছে, M2 ছোট M1 ছোট M2 দেওয়া আছে। বলো আর কি আমার বলতে হবে? হ্যাঁ ভি তো জানি না, বিধাই ভিকে কাহিনী করছি, পি জানি বিধাই পিকে রাখছিলাম, ভি জানি না বিধাই ভিকে কাহিনী করছি। হয়ে তো গেছে, চিন্তা করো, হয়ে গেছে না? এই যে মোল সংখ্যা মানেই তো ভর ভাগ আণবিক ভর, তাহলে ভর 1 আণবিক ভর 1, ভর ভাগ আণবিক ভর, বুঝলা? ঠিক একইভাবে নিচেও তাই, মোল সংখ্যা দেখো, এই যে মোল সংখ্যা, তাহলে ভর
ভাগ আণবিক ভর, তারপরে ভর ভাগ আণবিক ভর। এবার এই লাইনের এই যে জাস্ট একটা বাংলা কথার দেখো কত মানে, প্রকোষ্ঠে এত এটিএম এত ভরে, এই বাংলা কথাটার অনেক বড় মানে। বলো তো এই বাংলা কথাটার মানে কি? এই যে একই গ্যাস আছে এটার মানে কি? এটার মানে দুই গ্যাসটা একই গ্যাস, তাদের আণবিক ভর একই। তাহলে আণবিক ভর একই, আণবিক ভর সেম। তাহলে এই যে M1 M2 সেম, নিচ থেকে M1 M2 সেম, তাহলে বাদ দিয়ে দাও। ঠিক আছে, M1 M2 সেম, বাদ দিয়ে দাও। M1 M2 একই, কমন নিয়ে আসো। ঠিক আছে, M1 M2 একই, কমন নিয়ে আসো, তারপরে কাটাকাটি করে দাও। তাহলে অতএব P, প্রেশার P, এটা ইকুয়াল টু উপরে থাকে M1 প্লাস M2, আর নিচে কি থাকে? নিচে থাকে M1 ডিভাইডেড বাই P1 প্লাস M2 ডিভাইডেড বাই P2। এবার মান বসাই দাও, আসো। 40 গ্রাম যোগ 30 গ্রাম ডিভাইডেড বাই 40 গ্রাম ডিভাইডেড বাই P1 2 ATM, তারপরে M2 30 গ্রাম ডিভাইডেড বাই 4। তাহলে এবার আসো হিসাব, আই করো, ক্যালকুলেটর চাপ দাও। রে আল্লাহ, এক একজন এক এক রকম বলে কেন? এই তোমরা কি ক্যালকুলেটর হিসাব করো নাকি মনে মনে হিসাব করো? এক একজন এক এক রকম বলো কেন? হিসাব যদি এরকম বলো এক একজন, তাহলে কি হবে? দেখি কে ঠিক বলছে। 2.5454, এটা হচ্ছে ঠিক। আগেরগুলো বলদ, ওগুলা আন্দাজ অ্যান্সার বলছে। 2.5454, এত এটিএম, এত এটিএম। বুঝলা? এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, অনেকে বলতো ভাই এইভাবে করলেও তো হইতো, এভাবে করলেই তো হইতো, এত কষ্ট না করে। মোল সংখ্যা এটা সমান সমান N1 প্লাস N2, N1 প্লাস N2, যেহেতু ভর দেওয়া আছে তাহলে পিভি এটা হচ্ছে যে এন, এন শুধু ইকুয়াল টু এই যে এই পাশটা লিখবো শুধু পিভি বাই আরটি। তাহলে পিভি ডিভাইডেড বাই আরটি ইকুয়াল টু মোল সংখ্যা N1 প্লাস N2 থাকুক। এবার পি লাগবে তো, পি, তাহলে পি লাগবে এই যে N1 N2 ডিভাইডেড বাই ভি গিয়ে নিচে ভাগ হবে, এই যে ভি গিয়ে নিচে ভাগ হবে, ভি মানে V1 প্লাস V2, এই টোটাল ভি মানে কি V1 প্লাস V2, ভি গিয়ে নিচে ভাগ হবে আর আরটি গুণ হবে, আরটি গুণ হবে, একই কথা। এবার V1 আর V2 এর মান বসাবা, এই যে উপরে মোল সংখ্যা N1 প্লাস N2 আর নিচে V1 V2 এর মান বসাবা, এই যে যেমন বসাইছিলা V1 এর মান এটা বসাইছিলা, এই যে N1 RT ডিভাইডেড বাই P1, এটা N2 RT ডিভাইডেড বাই P2 গুণ RT। তাহলে এই যে RT RT কাটাকাটি, তাহলে ওই এই মূল সংখ্যা N1 N2, এটা N2, কিন্তু মূল সংখ্যা N1 N2 ডিভাইডেড বাই N1 বাই P1 N2 বাই P2, এই যে এই লাইনটাই পড়ে থাকতো। এখন যেভাবে যাও না কেন একই জিনিসই আসবে। তো এটা আহামরি কঠিন, মানে আহামরি সহজ কিছু হয়নি, ওই একই জিনিস হয়েছে। তো কেউ চাইলে এইভাবেও করতে পারে, যার যেটা খুশি। ঠিক আছে, মুছে দিলাম, যার যেটা খুশি সে সেভাবে করবা। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে, ধরো তুমি কিছুই পারতেছো না, গ্যাস মিশ্রণের ম্যাথ আসছে, এটা মুছে গেলাম, কিছুই পারতেছো না, গ্যাস মিশ্রণের ম্যাথ আসছে, এইটা লিখে বসে থাকো, এটা লিখে বসে থাকলে কাজ শেষ। বুঝলা? এটা লিখে বসে থাকো, এটা লিখে বসে থাকলেই কাজ শেষ। এইবার আসো 10 নম্বর কি বলছে দেখি। 10 নম্বর এটা আসবে কোথায়? আসবে বুয়েটে আসবে। কবে? এটা বুয়েটে আসবে 28 সালে। ঠিক আছে, এটা বুয়েটে 28 সালে আসবে। করো এবার। 4 লিটার আয়তনের একটি পাত্রে 8 গ্রাম অক্সিজেন এবং 14 গ্রাম নাইট্রোজেন, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। মিশ্রণের তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস হলে গ্যাস মিশ্রণের চাপ কত বের করো। গ্যাস মিশ্রণের চাপ কত বের করো। অনেক সহজ কোশ্চেন। এই যে এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে। অক্সিজেন গ্যাস আছে 8 গ্রাম, নাইট্রোজেন গ্যাস আছে 14 গ্রাম, আর কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে 22 গ্রাম। ঠিক আছে, আয়তন কত? 4 লিটার, আয়তন 4 লিটার। প্রেসার দেওয়া আছে না, টেম্পারেচার দেওয়া আছে, হ্যাঁ কত? 27 ডিগ্রি সেলসিয়াস। কি বলছে? গ্যাস মিশ্রণের চাপ কত? বাহ সুন্দর তো। গ্যাস মিশ্রণের প্রেসার পি চাইছে, পি কত চাইছে। তাহলে আমরা কি জানি জানো? আমরা জানি মোল সংখ্যা এন,
ইকুয়াল টু n1 প্লাস n2 প্লাস n3। ঠিক আছে, দেখো এইখান থেকে যেহেতু এই যে তিনটা গ্যাস এই পাত্রের মধ্যে আছে, এই যে ডাল্টনের আংশিক চাপ সূত্রে দেখালাম না, এই যে একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাস আছে, তাহলে মোল সংখ্যা n1 প্লাস n2 প্লাস n3ও যেমন লেখা যাবে, ঠিক তেমনি ভাবে p ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস p3ও লেখা যাবে। এই যে এই লাইন থেকে এইটুকু হিসাব করে এই লাইনটা আসবে, বুঝলা কিনা? তাহলে একবারে আমরা এটা লিখতে পারি না, একবার এটা লিখতে পারি না, p ইকুয়াল টু p1 প্লাস p2 প্লাস p3, এটাও তো লিখতে পারি। কি আমার কথা বুঝছো? তাহলে একবারে এটাও এটা দিয়ে করলেও হবে, তোমার যেটা মন চাই করো। তুমি যদি মনে করো ভাই আমি এটা দিয়ে করবো, করো। কেউ যদি মন চাই যে না ভাই আমি p1 প্লাস p2 প্লাস p3 ইকুয়াল টু p দিয়ে করবো, হবে। যদি এটা দিয়ে করি কি হবে দেখো, n ইকুয়াল টু pv বাই rt না, এগুলাকে ভাঙার দরকার নেই, এগুলো এমনই থাকুক, আমার তো মোট প্রেশার p বের করতে হবে। তো এই যে মোট প্রেশার p, এগুলোকে আমার ভাঙার দরকার নেই, এই মোল সংখ্যা তো আমি জানবই, কারণ এগুলো আমার জানা মান। দেখো 8 গ্রাম অক্সিজেন গ্যাস, এর মোল সংখ্যা আমি জানবো না? 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, এর মোল সংখ্যা n2 আমি জানবো না? তাহলে এটা তো আমার জানা, তাহলে এটাকে আমার ভাঙানোর কোনো দরকার নেই, বুঝতে পারছো? আমার যেহেতু প্রেশার p বের করতে হবে, তাহলে এখান থেকে প্রেশার p বের করবো। তাহলে p ইকুয়াল টু rt ডিভাইডেড বাই v, p ইকুয়াল টু rt ডিভাইডেড বাই v, n1 প্লাস n2 প্লাস n3। এবার আসো মান বসাই। আর এর মান 8.316, ভি এর মান 4 লিটার, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার কিউবে কনভার্ট করে নিলাম। ও সরি, এটা তো তাপমাত্রা 27 প্লাস 273 মানে 300 কেলভিন, 300 কেলভিন ডিভাইডেড বাই ভি, ভি হচ্ছে আয়তন 4 লিটার, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এবার আসো মোল সংখ্যা, তাকাও মোল সংখ্যা n1 প্লাস n2 প্লাস n3 মোল সংখ্যা। অক্সিজেন গ্যাসের পরিমাণ 8 গ্রাম, তাহলে তার মোল সংখ্যা হচ্ছে ভর ভাগ আণবিক ভর 8 ভাগ 32, বুঝছো? নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে 14 ভাগ 28 ভর ভাগ আণবিক ভর, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ক্ষেত্রে 22/44 কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর, তাই না? তাহলে এখান থেকে প্রেসার পি এর মানটা বের করো, ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর চাপ দাও। 8.316 ইন্টু 300 ডিভাইডেড বাই 4 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। এবার 8 ভাগ 32 যোগ 14 ভাগ 28 যোগ 22 ভাগ 44। ও বাবা বিশাল মান। 7.79 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত প্যাসকেল, প্যাসকেল কিন্তু এসে এককে। ঠিক আছে, কারো যদি মনে হয় ভাই আমি এভাবে যদি করি যে এখানে তিনটা পাত্র, এই একটা পাত্রের মধ্যে তিনটা গ্যাস মিশ্রণ আছে, তাহলে এই গ্যাস মিশ্রণের মোট প্রেশার হবে পি, হবে আলাদা আলাদাভাবে এদের প্রেশারের যোগফল। ওকে, কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। এবার আসো পিওন, তাহলে এর চাপ পিওন, আয়তন তো একই আয়তনে একই তাপমাত্রা একই আয়তনে আছে, তাহলে পিওনকে লেখা যায়, পিভি ইকুয়াল টু এনআরটি, পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এনআরটি বাই ভি, তাহলে এন অন আর একই তাপমাত্রায় টি ডিভাইডেড বাই একই আয়তনে ভি, তারপরে এন টু আর টি ডিভাইডেড বাই ভি, এন থ্রি আর টি ডিভাইডেড বাই ভি, আর টি কমন নিয়ে নিলাম ডিভাইডেড বাই নিচে ভিও কমন নিয়ে নিলাম, এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি। দেখো একই জিনিস, দেখো একই জিনিস। তো তোমার যদি মনে হয় এইভাবে করবা তুমি করো, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? কিন্তু আমি কি বলতেছি, বারবার কি বলতেছি, কিছু না পারলে এটা লিখে বসে থাকবা, ম্যাথ হবেই। ওকে, এবার কি বলছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের একটি মিশ্রণের আয়তন দেওয়া আছে, মিশ্রণের উষ্ণতা দেওয়া আছে, মিশ্রণের চাপ দেওয়া আছে এবং ভরও বলে দেওয়া আছে। তাহলে বলতেছে ওই মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের ভর কত। এটা আসবে কোথায়, বুয়েটে 27 সালে আসবে, বুয়েটে 27 সালে আসবে। করো এটা করো, এটা একটু করার জন্য টাইম দিই, করে দিলে তো দিলামই। জামিয়া প্রথা বলছে করব না, কেন করবা না? 26-এ আসবে না তাই করবা না? আচ্ছা করিও না।
তাহলে একটা পাত্রে দুইটা গ্যাস মিশ্রণ করা আছে। ধরো এই হচ্ছে পাত্রটা, এই পাত্রের মধ্যে দুইটা গ্যাস আছে, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস আর একটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। দুইটা গ্যাস আছে, হাইড্রোজেন আর অক্সিজেন। তো কি বলা হচ্ছে, মিশ্রণের আয়তন ভি 2 লিটার, উষ্ণতা টি 300 কেলভিন এবং চাপ প্রেসার পি 10⁵ প্যাসকেল এবং ভর, টোটাল ভর, মোট ভর। তো ধরি হাইড্রোজেন গ্যাস আছে m1 পরিমাণ, হাইড্রোজেন গ্যাসের ভর কত পরিমাণ, m1 পরিমাণ। অক্সিজেন গ্যাসের ভর আছে m2 পরিমাণ। তাহলে টোটাল ভর, মোট ভর মানে m1 প্লাস m2 দ্যাট ইজ m, এই মোট ভরটা এইটা দেওয়া আছে 0.76 গ্রাম। চাইছে কি হাইড্রোজেন বা অক্সিজেন গ্যাসের ভর কত, দ্যাট মিন্স m1 এর মান আর m2 এর মান চাইছে। ভাই m1 আর m2 এর যোগফল তো দেওয়াই আছে, টোটাল ভর তো দেওয়াই আছে কত, 0.76 গ্রাম। এই যে গ্রাম, এটা তো দেওয়াই আছে, 1 নম্বর সমীকরণ। এবার একটু বুদ্ধি খাটাও, বুদ্ধির বাতি জ্বালাও। m1 আর m2 এর মান বের করতে হবে। আননোন কোয়ান্টিটি দুটো, m1 আর m2। ইকুয়েশন কয়টা, একটা। লাগবে কয়টা, অবশ্যই দুটো লাগবে। আননোন কোয়ান্টিটি m1 আর m2, দুটো আননোন কোয়ান্টিটি, এই দুটার মানই তো বের করতে হবে। তো ইকুয়েশন পাইছো কয়টা, একটা। আর একটা ইকুয়েশন লাগবে, আর একটা ইকুয়েশন লাগবে। খুঁজে বের করো আর একটা ইকুয়েশন, খুঁজে বের করো আর একটা ইকুয়েশন। কই আছে, এই যে এখানে আছে আর একটা ইকুয়েশন। টোটাল মোল সংখ্যা n, দুইটার আলাদা আলাদা মোল সংখ্যার যোগফল। এবার এই যে n, এই n মানে pv/RT, এর আয়তন, এর চাপ, এর তাপমাত্রা, এর টোটাল মোল সংখ্যা n। তাহলে pv = nRT, তাহলে n = pv/RT লিখলাম। এখানে মোল সংখ্যা হচ্ছে ভর, তাহলে m1 / আণবিক ভর, ভর ভাগ আণবিক ভর। p এর মান 10⁵ প্যাসকেল, v এর মান 2 × 10⁻³ আর এর মান 8.316, টেম্পারেচার টি এর মান হচ্ছে 300। এবার m1 / হাইড্রোজেন গ্যাসের গ্রাম এককে লিখবো, হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর 2 গ্রাম, এটা গ্রাম এককে আছে, এখানে গ্রাম এককে লিখবো। তাহলে m1 আর m2 আমি গ্রাম এককে পাবো। m2 / বড় হাতের m2 অক্সিজেন গ্যাসের 32 গ্রাম, 32 গ্রাম। তাহলে এখান থেকে দেখো আরো দুইটা সমীকরণ আমি পাচ্ছি। তাহলে অতএব m1 / 2 প্লাস m2 / 32 ইকুয়াল টু এই মানটা। তাহলে দেখি তো এই মানটা কত, দেখি তো এই মানটা 10⁵ গুণ 10⁵ গুণ 2 এক্সপোনেনশিয়াল ফাংশন -3 ডিভাইডেড বাই 8.316 ইন্টু 300। তাহলে এটা হচ্ছে 8.0166 ইন্টু 10⁻²। তাহলে এটা হচ্ছে সমীকরণ নম্বর 2। এটা 1 নং সমীকরণ, এটা 2 নং সমীকরণ, এটা 1 নং, এটা 2 নং, এই যে দুইটা সমীকরণ। এবার আসো সলভ করতে হবে। তাহলে 1.76, তারপরে হাফ 1/2, 1/32, তারপরে 8.0166 এক্সপোনেনশিয়াল ফাংশন -2। তাহলে এবার অতএব সলভ করি। m1 এর মান 0.1203 গ্রাম, ঠিক আছে। তাহলে m1 কারকে ধরছিলাম, হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন গ্যাসের পরিমাণ এটা। অক্সিজেন গ্যাসের পরিমাণ m2 0.6396 এত গ্রাম। এই ক্লিয়ার। পি এর এটিএম এককে পেলে এইটা কি সিজিএস ইউনিট? হ্যাঁ, এটিএম এককে তো সিজিএস ইউনিট, আর এসআই একক তো প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। দাদা কিভাবে বুঝলেন 87 আসবে? বুঝি, ঠিক আছে। আমি পড়ানোর আগে জ্যোতিষী ছিলাম, বুঝলা।
এই যে তোমাদের পড়াইতে আসার আগে আমি জ্যোতিষে ছিলাম। এবার আসো কি বলছে, একটি পাত্রের আয়তন ভি, উষ্ণতা টি, এর মাঝে 3টি গ্যাসকে পাঠানো হলো। মানে এই আয়তনের পাত্রে, এই আয়তনের পাত্রে 3টা গ্যাসকে পাঠানো হয়েছে। এই যে এটা একটা পাত্র, এই পাত্রের আয়তন ভি, উষ্ণতা টি, এর মধ্যে 3টি গ্যাসকে পাঠানো হলো যাদের প্রাথমিক চাপ, আয়তন, উষ্ণতা যথাক্রমে এত এত এত। বাহ, সুন্দর কথা। P1 V1 T1 এর মধ্যে পাঠানো হয়েছে, P2 V2 T2 এর মধ্যে পাঠানো হয়েছে, P3 V3 T3 এর মধ্যে পাঠানো হয়েছে। তাহলে 3টা গ্যাস এর মধ্যে আসছে, চূড়ান্ত চাপ P বের করতে হবে, চূড়ান্ত চাপ P বের করতে হবে। তাহলে চূড়ান্ত চাপ P = P1 + P2 + P3। কি এটা লিখবো? নো, আমরা কি লিখবো? আমরা লিখবো মোল সংখ্যা N1 + N2 + N3। ঠিক আছে, N1 + N2 + N3। এবার N, এই যে মোট মোল সংখ্যা N। তাহলে PV = nRT, তাহলে N = PV/RT। তাহলে PV/RT এটা হচ্ছে দেখাও যে টাইপ কোশ্চেন, বুঝলা? তাহলে এর জন্য N1, এর জন্য N2, এর জন্য N3। তাহলে N1 P1 V1 N1 R T1, তাহলে P1 V1 R T1, P2 V2 R T2, P3 V3 R T3। দেখো কোনো মান টান দেওয়া নাই, আমার চাপ P বের করতে বলছে। তাহলে P = হবে R, কাটাকাটি গেল, V/T, তাহলে T এই পাশে / V ইন্টু R R R কাটাকাটি, P1 V1 T1, P2 V2 T2 এবং P3 V3 T3। এইটা হচ্ছে চাপ, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝলো? এটা হচ্ছে ডেরিভেশন টাইপ কোশ্চেন। হয়ে গেছে দাদা, ক্লাস কি লং হবে? না, আর একটা ম্যাথ আছে, ঠিক আছে? এবং এগুলো সহজ। দেখো এটা আরও সহজ ম্যাথ। কি বলা হচ্ছে? 4, 8 এবং 12 kg/m³ ঘনত্ব বিশিষ্ট এবং এত 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 মিটার/সেকেন্ড মূল গড় বর্গবেগ বিশিষ্ট। তাহলে 3টা গ্যাসের ঘনত্ব ρ1, ρ2, ρ3 আর মূল গড় বর্গবেগ C1, C2 এবং C3 দেওয়া আছে। বলছে যে যে অনেকগুলো গ্যাসকে মিশ্রিত করা হলো, এরকম 3টা গ্যাসকে মিশ্রিত করা হলো, মিশ্রিত করা হলে চাপ কত নির্ণয় করো। তাহলে এই হচ্ছে একটা পাত্র, এই যে এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, এই যে এই পাত্র, এই পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে। তাহলে প্রথম যে গ্যাসটা আছে তার ঘনত্ব ρ1 এবং অণুর বেগ C1 এবং তার জন্য যে প্রেসারটা হবে সেটা P1। দ্বিতীয় যে গ্যাস তার ঘনত্ব ρ2, অণুর বেগ মূল গড় বর্গবেগ C2, তার জন্য যে প্রেসারটা হবে, যে চাপটা হবে সেই চাপটা P2। তারপরে তৃতীয় গ্যাস তার ঘনত্ব ρ3, অণুর বেগ C3, তার জন্য যে চাপটা হবে সেটা হচ্ছে P3। এবার মোট চাপ বের করতে বলছে। বলো, একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, তাহলে মোট চাপ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, মোট চাপ P কত? বলো, মোট চাপ P কত? স্যার আপনার ক্লাসে করা ম্যাথগুলা কি এনাফ নাকি অ্যাডমিশন পর্যন্ত? অনেক ভয় লাগে স্যার। তুমি আমার ক্লাসের ম্যাথগুলা করলে অ্যাডমিশন, তারপরও যদি কিছু থাকে তাহলে হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং যদি হয়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের পরেও যদি আরও কিছু থাকে তাও হয়ে যাবে, তাও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য এত কিছু লাগবে না। তাহলে দেখো তো, তিনটা গ্যাসকে একটা পাত্রে রাখা হয়েছে, 3টা গ্যাসকে একটা পাত্রে রাখা হয়েছে। এই যে দেখো, একটা পাত্রের মধ্যে 3টা গ্যাস আছে, তাহলে চাপ P1 P2 P3 আলাদা আলাদাভাবে তাদের চাপ। তাহলে মোট প্রেসার P = দেখছো, তাহলে মোট প্রেসার P = দেখছো, তাহলে কি হবে? হয়ে গেল, এই যে তাহলে মোট প্রেসার P = হবে P1 + P2 + P3। এবার গ্যাসের চাপটা বের করো, P1 বের করো। কি দেওয়া আছে? ঘনত্ব আর বেগ। চাপের সূত্র বলো তাড়াতাড়ি, ঘনত্ব আর বেগ দিয়ে। ঘনত্ব আর মূল গড় বর্গবেগ, ঘনত্ব আর মূল গড় বর্গবেগ, এটা দিয়ে চাপের সূত্রটা বলো। √3p/ρ, ধৈরা মারবো। আবার বলে √3p/ρ। এই দেখো 2টা গাধা পাইছি। CRMS = √3p/ρ। তাহলে আমি চাইছি P কত? P 1/3 ρ1 C1² বার, তারপরে 1/3 ρ2 C2² বার, 1/3 ρ3 C3² বার। বুঝছো? তাহলে এবার 1/3 কমন নাও,
কমন নিয়ে মান বসাও। তাহলে রো ওয়ানের মান হচ্ছে 4, আর এটা হচ্ছে দেখো C1, তাহলে এর এর এই যে বর্গমান, এই যে C1 মানে হচ্ছে CRMS 1, তাহলে এটা মানে √, বেগের বর্গের গড় মানের বর্গমূল। ঠিক আছে, এইটা আমাদের দেওয়া আছে, বেগের গড় মানের বর্গমূল। এটা কত দেওয়া আছে? এটা দেওয়া আছে 150। তাহলে অতএব C1 স্কোয়ার বার এটা ইকুয়াল টু কত হবে? তাহলে 150-এর স্কোয়ার হবে, তো বসে দাও এখানে 150 স্কোয়ার। তারপরে 1/3 তো গেল, এটা হচ্ছে ρ2 8, তারপরে তার সাথে গুণ কত? 200 স্কোয়ার। তারপরে ρ3 কত? 12, তার সাথে 300 স্কোয়ার। বলো উত্তর বলো। বলো উত্তর বলো। ভাই এই চ্যাপ্টার শেষ হইতে কতগুলো ক্লাস লাগবে? লাগবে আরো 10-20টার মতো লাগবে। মেডিকেলের জন্য আর কি পড়বা? মেডিকেলের জন্য পড়াই লাগে? ফিজিক্স তার মেডিকেলের জন্য পড়াই লাগে না। দ্রুত উত্তর বলো। কই? 4.95 ইন্টু 10⁵ প্যাসকেল, বিশ্বাস করলাম। 4.96 ইন্টু 10⁵ প্যাসকেল, বিশ্বাস করলাম কিন্তু তোমারে। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। অনেকগুলো ম্যাথ প্রবলেম কিন্তু আমরা সলভ করে ফেলছি। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।